হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চিন্তালয় পডকাস্ট। সো আমি এই পডকাস্টে মূলত কথা বলি নলেজ ম্যানেজমেন্ট, প্রোডাক্টিভিটি, আ লাইফ ইন অ্যাব্রোড এসব ব্যাপারে। আর আজকে আমাদের সাথে আছেন শাহাদ ইশরাক। আম শাহাদ হচ্ছে একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে গত কয়েক বছর ধরেই বড় স্কেলে ব্যাকএন্ড সিস্টেম, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার এবং এআই পাওয়ার টুলস নিয়ে কাজ করছে। শাহাদ বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট করে। তার ক্যারিয়ার শুরু হয় নিউজস্পিডে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। তারপর সে পোল্যান্ডে Motorola সলিউশন এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করে। এরপর জার্মানিতে Amazon সিস্টেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার 2 হিসেবে কাজ করে অনেকদিন। প্রায় ৩.৫ বছর, রাইট? আর এখন ৬০ জার্মানিতে বছর, জি। Kraken টেকনোলজিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। সো আ এসব প্রফেশনাল কাজের পাশাপাশি শাহাদ হচ্ছে যে কি এআই কোডিং টুলস, এজেন্টিক কোডিং অ্যাসিস্ট্যান্ট, ডেভেলপার প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লেখালেখি করে রিসেন্টলি। আম তার মূলত লেখালেখি হচ্ছে যে কি লেম জোকস নিয়েই বেশি দেখি আমি। যাই হোক, সেটা নিয়ে হয়তো আমি একটু কথা বলব। আর আমি আজকে আম শাহাদের সাথে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে আমি শুনবো মূলত ডে টু ডে লাইফ এ কোডিং ওয়ার্কফ্লো টা কিভাবে মেইনটেইন করে, কিভাবে এআই ইউস করে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করে। তারপর হচ্ছে অনেকগুলা দেশে কাজ করার এক্সপেরিয়েন্স তো আছেই। আ মাল্টিকালচার কিভাবে হচ্ছে যে কি হ্যান্ডেল করে, থিংকিং স্টাইল কিভাবে ইভলভ হইছে পাশাপাশি এসব নিয়ে কথা বলব মূলত। ওয়েলকাম শাহাদ। আমি কি কিছু মিস করে ফেলছি তোমার ইন্ট্রোডাকশন এ? না, না। ঠিক ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যদি কিছু মিস করে ফেলি তুমি হচ্ছে যে কি এড করে নিতে পারো। আমি আর এটাই। আর হচ্ছে তারপর তোমার এতগুলা কোম্পানি বা ডিফারেন্ট কান্ট্রি তে কাজ করার এখানে তোমার হচ্ছে যে কি আসলে আ ওয়ার্ক ফ্লো টা কিভাবে ইভলভ হইছে ওভার দ্যা টাইম? এটা মনে হয় তুমি যদি তোমার মতো করে শুরু থেকেই বলো আরকি। ওয়ার্ক ফ্লো কিভাবে ইভলভ হয়েছে এটা বলাটা একটু টাফ। কারণ এটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হয় তো। হু, হু, তো আসলে সেভাবে বসে চিন্তা করা হয়নি। বাট খুব হাই লেভেলে যদি চিন্তা করি, দেশে যখন শুরু করি নিউজ ট্রেডে, হু, হু। তখন ইন্টার্ন ছিলাম। তো তখন আসলে কোনো স্পেসিফিক ওয়ার্ক ফ্লো ছিল না। আচ্ছা, মানে তখন বেসিক্যালি সবাই কি করে বিভিন্ন জনের থেকে জানার চেষ্টা করতাম। ওকে, সেখান থেকে বের করার চেষ্টা করতাম কি হচ্ছে। তো ওই তো খুব chaotic টাইম ওই সময়। ওকে। অনেক শিখার সময়। এরপরে যখন হচ্ছে আপনার পোল্যান্ডে আসি, Motorola Solutions এ, সেইখানে অনেকটা টেকনোলজির উপরে মানে যেই জিনিসগুলো নিয়ে কাজ করতাম সেগুলোর সাথে রিলেটেড যে বা কাজ করতে সুবিধা হয় যেই জিনিসগুলা, প্লাস আমাকে যেই ডিভাইস দেয়া হয়েছে সেটার উপর নির্ভর করে ওয়ার্ক ফ্লো মেইনটেইন করা ছিল। তো ওইখানে মূলত কাজ ছিল ক্লাউড ইঞ্জিনিয়ারিং। মানে ওদের ইন্টারনাল কিছু অ্যাপ্লিকেশন ছিল যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাল্টিপল ক্লাউডে ওদের সিস্টেম ডিপ্লয়মেন্ট বা রিসোর্স জেনারেশন, রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্স মনিটরিং এগুলো করে। তো ওইখানে একটা বড় অংশের কাজ ছিল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে। আর হুম, সো পাইথন বেসড অনেক কাজ ছিল। আম সার্ভারলেস মেকানিজম সহ। সো পাইথন এবং পাইথনের কাছের ধারে জিনিসপাতির জন্য যেই টুলগুলা ব্যবহার করে তখন দেখতাম আ টুল বলতে VS কোড বা এরকম কম হেভি জিনিসপাতি। এই আর ওয়ার্ক ফ্লো বলতে তো অনেক সময় আসলে টিমের উপরে ভ্যারি করে। টিম কিভাবে ওয়ার্ক ফ্লো করতে চাচ্ছে, আ তারা কি কোনো কি বলে ওইটাকে? আপনার এজাইল মেথড এ যেতে চাচ্ছে কিনা বা অন্য কোনো মেথড সেটার উপর। তো ১ম যেখানে ছিলাম সেখানে তো স্টার্টআপ হুম। এজাইল মেথড এ চলতো। ওইটার মতো ওই ফ্লোটা চলতো। প্রতি কয়েক ২ উইক ধরে ২ উইক একটা ধরে স্প্রিন্ট ধরে। আ স্প্রিন্ট রাইট। Motorola Sprint এর ফরম্যাট ছিল না সেভাবে। তো ওকে। ওইখানে মূলত ওয়াটারফল ধরনের কাজ আসতো। কাজ করতাম বা হচ্ছে কিছু বড় লং টার্ম গোল থাকতো। সেই লং টার্ম গোল নিয়ে আমরা কথা বলতাম। ওয়াটারফ্লোর মতো ছিল একটা। Amazon এ যখন আসি সেখানেও মোটামুটি একটা আ স্প্রিন্ট এর মতো একটা ফ্লোতে ছিল। টোটালি স্প্রিন্ট বলা যায় না বাট স্প্রিন্ট এর কাছাকাছি একটা ফ্লো। সেখানে কিছু প্রজেক্ট থাকতো, কিছু মানে এখানে এসে আরেকটু মানে আগে তো একটু জুনিয়র বা হ্যাঁ, জুনিয়র লেভেলে ছিলাম। Amazon এ এসে কিছুটা মিড সিনিয়র লেভেলে শুরু করি। তো সেখানে ওই ডে টু ডে কাজ ছাড়াও লং টার্ম প্রজেক্ট ডিজাইন এবং ডেভেলপমেন্ট টা লিড করার কিছু কাজ ছিল। তো ওয়ার্ক ফ্লোর মধ্যে
ওই জিনিসগুলো আসতো যে ডিজাইন করা, ডিজাইন ডকুমেন্ট লেখা, ডিজাইন ডকুমেন্টগুলা টিমের সাথে ডিসকাস করা মিটিংয়ে। সেগুলা ফাইনালাইজ করে কাজে শুরু করা, ব্রেকডাউন করা। এগুলা ক্রিয়েট হলো আর ওইখানে হেভিলি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলো। Amazon এ এসে Amazon এ মূলত জাভা বেসড কাজ ছিল খুব বেশি। আচ্ছা, বাট যখন যেখানে যা লাগতো। সো পাইথন লাগতো কিছু জায়গায়। তারপরে ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই ছিল TypeScript বেসড। সিডিকে যেটা বলে ওকে, AWS এর। আর ছোটখাটো কিছু জায়গায় আমরা নিজেরা কিছু এক্সপেরিমেন্টেশন করতাম রাস্ট নিয়ে এবং অন্যান্য জিনিস নিয়ে। তো ওইখানে Amazon এর মতো বড় কোম্পানিতে কিছু স্পেসিফিক টুল থাকে ওদের ইন্টারনাল টুল যেগুলো ওরা বাইরে থেকে ব্যবহার করতে চায় না। যেমন ফর ইনস্ট্যান্স প্রজেক্ট ম্যানেজমেন্ট যে টুলগুলা অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়, Atlassian বা হুম, ধরেন হুম, Asana হুম, হুম, এগুলা ওরা ইউজ করে না। ওরা ইন্টারনাল টিকেটিং সিস্টেম ব্যবহার করে। ওকে, তো এরকম অনেক কিছু। তারপর হচ্ছে ওরা Git এর জন্য হচ্ছে GitHub ব্যবহার করে না। ওদের নিজেদের Git এর সলিউশন আছে। ওকে, সো ওদের টুলিং গুলো এবং সিস্টেম গুলা খুব বেশি ওদের জন্য কাস্টমাইজ হওয়াতে ওয়ার্ক ফ্লো গুলাও খুব বেশি কাস্টমাইজড হয়ে যেত ওকে, আ Amazon এর জন্য। বাট এ পর্যন্ত মোটামুটি সবই ছিল আগের ধাঁচের যে প্রোগ্রামিং মানে হচ্ছে প্রবলেম আসবে, বুঝবো, কোড লিখবো। কোডটা রিভিউতে যাবে, রিভিউর পরে মার্জ হবে। Amazon এর শেষের দিকে হচ্ছে আমরা এআই কোডিং জিনিসগুলা একটু মানে তখন মার্কেটে আসতেছে এবং সবাই কথা বলতেছে ওগুলা নিয়ে। Amazon ও সিরিয়াস হচ্ছে ওগুলা নিয়ে। তো ১ম দিকে প্রায় সবই ছিল অটো কমপ্লিট বেসড এআই মেকানিজমস গুলা। এরপর তো আস্তে এজেন্টিক মেকানিজম গুলা আসলো। এজেন্টিক মেকানিজম যখন আসলো Amazon বেশ ওপেন মানে বেশ কি বলা যায়? তারা রিকমেন্ড করতো যে আমরা ইউজ করি এই মেকানিজম গুলা। সো ইন্টারনাল বেডরক এর মাধ্যমে ওরা মডেল গুলা আমাদের দিত। তো আমরা টুল চুজ করতে পারতাম মোটামুটি। সিকিউরিটি কিছু আ মানে সিকিউরিটি থ্রুতে আসতে হতো। সিকিউরিটিকে আগে দেখাইতে হইতো আমি কি টুল ব্যবহার করতে চাই। ওরা দেখতো ওইটা সেফ কিনা। তারপরে ওইটার হয়তো একটা ইন্টারনাল ফর্ক ক্রিয়েট করতো সেটা ব্যবহার করতাম। তো আচ্ছা, তো ওইখানে আমি হচ্ছে একটু পজ ক্লায়েন্ট আমি একটু জি, ইন্টারাপ্ট সিউর, করি তোমাকে, সরি। তোমরা কি সিউর। স্টেট অফ আর্ট আর আম এলএলএম মডেলগুলো ইউজ করতে পারতে সেক্ষেত্রে? স্টেট অফ আর্ট বলতে আ যেগুলা বেডরক এ সাপোর্টেড। আচ্ছা, সো Amazon বেডরক এ হচ্ছে Claude এর সবগুলোই সাপোর্টেড। ওকে, সো Claude এর নতুন মডেলগুলো ব্যবহার করা যেত। ওকে। তারপরে Amazon এর নিজের কিছু মডেল আছে। তারপরে DeepSeek আছে। এগুলা ব্যবহার করা যেত। ডিপসিক ইউজ তো করা যেত? OpenAI ব্যবহার ইন্টারেস্টিং। ওকে। হ্যাঁ, DeepSeek মা ওই ওপেন সোর্স যেটা। ইউএসএ হোস্টেড। ওকে, ওপেনটা ওরা নিয়ে ওকে, রাইট। ওরা নিজেদের হোস্টেডটা ব্যবহার করতাম আমরা। তো OpenAI ব্যবহার করা হয়নি ওই সময় খুব বেশি। আ খুব বেশি বলতে আমার নিজের পার্সোনাল কাজ ছাড়া ব্যবহার করা হয়নি। সো মোস্টলি Claude এর আ মডেলগুলো নিয়ে কাজ করা হতো। ওকে, ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা, এরপর হচ্ছে যে কি, তাহলে তো একটা জিনিস ছিল, এটা কি তোমার ২৪ সালের দিকে নাকি ২৩ সালের দিকে এই ওয়ার্কফ্লো গুলা শুরু হয়? ২৪ সালের শেষের দিকে মূলত এই জিনিসগুলা হেভিলি আসা শুরু করে। কারণ তখনও Amazon অত বেশি পুশ করা শুরু করেনি এর আগে। ওকে, ২৪ সালের শেষের দিক থেকে আমরা দেখলাম যে পুশ শুরু হচ্ছে যে এগুলা ব্যবহার করো। আম তারপরে ওরা কিছু ইন্টারনাল টুলিং এর মাধ্যমে ওই বেডরক এর ওগুলা ইউজ করা একটু সহজ করে দিল ওকে। সবার জন্য। টিমের নিজেদের বাজেট ব্যবহার করে যেন ব্যবহার করতে পারে। ওগুলা যখন আসা শুরু হলো তখন হচ্ছে ওই ২৪ এর শেষের দিকে আস্তে এগুলা চেঞ্জ হওয়া শুরু হলো। ইন্টারেস্টিং। আ কারণ হচ্ছে আমি ভাবছিলাম যে কি, আমি যখন যেখানে এখানে জব শুরু করি, আমাদেরও হচ্ছে প্রচুর পুশ করা শুরু করে। আমাদের তো পাওয়ার সিস্টেম ফিল্ড, তাও হচ্ছে সবাইকেই মোটিভেট করার চেষ্টা করে যাতে হচ্ছে যে কি এলএলএম ইউজ করে প্রোডাক্টিভিটি। বাট আমি তখন ভাবতাম যে এটা তো আসছে ২১ সালে। কোম্পানিগুলো এত পর থেকে পুশ করা শুরু করলো কেন? সেটা তো সে অনেক আগে থেকেই মানুষ এটা ইউজ করতেছে পার্সোনাল লেভেলে। যাই হোক। সো মোটামুটি সবাই বড় কোম্পানি লেভেলে সবাই স্কেপটিক্যাল ছিল আসলে। যে এটার কয়েকটা কারণ। এক হচ্ছে কোম্পানিরাও স্কেপটিক্যাল ছিল কতটুকু ইউজ করা যাবে। আরেকটা হচ্ছে ওই আগে তো সব ছিল চ্যাট বেসড। হু, হু, সো চ্যাটে আপনি কথা বলে ওইখান থেকে কপি করে নিয়ে আসবেন। এই জিনিসটা প্রথমত একটু উম ঝামেলার মানে পুরা ওয়ার্কফ্লো তে ভালোমতো ইনপুট দেওয়াটা আসলে হু, হু। হয় না। ওয়ার্কফ্লো তে সেভাবে বুস্ট হয় না সেটা। সো যখন ওই এজেন্টিক মেকানিজম গুলো আসলো তখন কোম্পানিগুলো একটু নড়েচড়ে বসছে। ওকে, প্লাস আম সনেট 4 থেকে আসলে এগুলা খুব বেশি
মানে রিলায়েবল হওয়া শুরু করছে। Sonnet 3 বা 3.5 ওই সময় আসলে অত রিলায়েবল ছিল না টুল কলিং মেকানিজম প্লাস অন্যান্য। সো তখনও কোম্পানিগুলো অত বেশি এগুলো নিয়ে শুরু করে নাই। প্লাস Amazon এর নিজের AWS Bedrock এ যখন Claude নিয়ে আসলো সেটাও সম্ভবত ২৪ সালের কোন একটা সময়। আচ্ছা। এরপর থেকে ওরা আসলে এটা পুশ করা শুরু করে। সো কয়েকটা কারণ মিলে। ইন্টারেস্টিং। ওকে। মানে আমিও হচ্ছে যে কি আমার এক্সপেরিয়েন্স যদি শেয়ার করি, আমি যখন আ আমি মূলত শুরুতে ChatGPT ইউজ করতাম আর Perplexity ইউজ করতাম আরকি ২১ এর পর থেকে। প্রায় ২৩-২৪ পর্যন্ত এটাই ইউজ করছি। ২৩ পর্যন্তই। তো Claude ইউজ করা আমার শুরু এভাবে, আমি হচ্ছে যে কি আমার একটা রিসার্চ এর জন্য একটা DLL ইন্টারফেস করতেছি Python দিয়ে। সো এর আগে কখনো DLL ফাইল নিয়ে কাজ করা হয়নি। সো এর API গুলা Python এর সাথে আসলে ঠিকমতো কানেক্ট হচ্ছিল না। আমার একটা সিমুলেশন এর Simulink মডেল DLL Python দিয়ে ইন্টারফেস করা লাগবে। তারপর আমি সেম প্রম্পট টা হচ্ছে যে কি ChatGPT তে দিছি, Perplexity তে দিছি। ডিফারেন্ট মডেল সিলেক্ট করে Claude এ দিছি যে আসলে কে আমাকে API টা ভালোমতো ফিগার আউট করে দিতে পারে এই DLL এর। আমি ওকে ডিটেইলস দিছি কনটেক্সট এর মধ্যে। দেখলাম যে কি Claude যেই আমাকে API এর কোডিং গুলা দিল, এটা আসলে খুবই ভালো মতো কাজ করছে। এরপরে আমি একটু নড়েচড়ে বসছি যে আসলে আ একটা LLM দিয়ে আসলে কখনো পার্টিকুলার প্রবলেম সলভ করা যায় না। দেখা গেছে একেক LLM একেক প্রবলেম ভালো সলভ করতে পারে। ওভারঅল তখন থেকে আমি Claude ইউজ করা শুরু করি এবং আমি মোটামুটি দেখলাম যে কি ২৪ এটা আমার মানে ২৪ এর শুরুর দিকে Claude ইউজ করা শুরু করি। দেখলাম যে Claude এর কোডিং পারফরম্যান্স অন্য যেকোনো আসলে থেকে ফার বেটার আরকি। এই জিনিসটা আমাকে ওই সময় থেকে করাইছে মানে ভাবাইছে। যাক গুড দ্যাট ওই সময় থেকে শুরু করছি। বাট মানে আমার কাছে মনে হইছে যে কি যে আসলে না ওই সময় একটা জিনিস ফিল করতাম যে ChatGPT আম আসলে ChatGPT র কাস্টমার বেস আসলে ডিফারেন্ট। আমরা যেটা মনে করি ChatGPT র কাস্টমার বেস রাইট। আসলে আমার কাছে যেটা মনে হয় আ যারা মোটামুটি জেনারেল পারপাস সবকিছুই করবে। বাট কোন কিছুতেই হচ্ছে যে কি এক্সপার্ট না। মানে কাইন্ড অফ জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান। সো তখন থেকেই Claude ইউজ করা শুরু করি এবং আমার কাছে এখনো কন্টিনিউ করতেছি। বাট একটা জিনিস আমি সবসময় ল্যাকিং ফিল করছি। আমি এজেন্টিক কোডিং এ যাবো। কিন্তু ওই যে আমাদের তো আসলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কি তোমার আমাদের তো আসলে ওই লেভেলের সফটওয়্যার ডেভেলপমেন্ট না। আমাদের হচ্ছে ছোট, ছোট প্রবলেম সলভ করা। ওইজন্য এখনো চ্যাট বেসড কাজ করি। তো তোমার লেখাগুলো দেখার পর মনে হলো না আসলে মুভ অন করা দরকার। কারণ আমারও সামনে কিছু সফটওয়্যার লেভেলে কিছু পার্সোনাল ছোটখাটো প্রজেক্ট করার ইচ্ছা আছে। ওকে, আম তাহলে আমি আ আমার নেক্সট কোয়েশ্চন এ যাই। আ তোমার এখন আমি যদি তোমার ওয়ার্ক ফ্লো এর কথা চিন্তা করি, ধরো তুমি যদি তোমার একটা পারফেক্ট প্রোডাক্টিভ ডে চিন্তা করো। যেখানে তোমার পার্সোনাল গোল থাকে বা এখানে এআই টুল থাকে, টিম মিটিং থাকে বা অনেক কিছুই থাকে। সো তুমি এরকম একটা পারফেক্ট প্রোডাক্টিভ ডে কে কিভাবে ডিফাইন করো নরমালি? এটা বেশ টাফ। আ অনেকটাই ইনটুইশন এর উপর বা হচ্ছে কেমন ফিল করতেছি হুম, তার উপর। বাট ওভারঅল আমি এখন কাজ করি মূলত হচ্ছে কোম্পানির কাজ প্লাস হচ্ছে আমার পার্সোনাল কিছু সাইড কাজ থাকে। ওকে, তো দেখা যায় যে ওইখান থেকে হচ্ছে কিছু এক্সপেকটেশন থাকে। যে আমার টিম কিছু জিনিস এক্সপেক্ট করতেছে। এবং এক্সপেকটেশন সেটের সময় আসলে আমিও ওইখানে ছিলাম। যে এটা সম্ভব কিনা এটা চিন্তা করা। তো এই এক্সপেকটেশন এর কাছে মানে অনেক সময় থাকে যে ওই দিনের মধ্যে কি শেষ হবে সেটা এক্সপেকটেশন। আবার মাঝে, মাঝে থাকবে যে একটা ডেডলাইন এক্সপেকটেশন। তো যদি দেখি যে এক্সপেকটেশন এর দিকে ভালো পরিমাণে যাচ্ছে, এটা একটা মানে আইডেন্টিফায়ার বা ইন্ডিকেটর যে ঠিক আছে এটা ইট ওয়াজ প্রোডাক্টিভ। আরেকটা হচ্ছে আমি নিজে যে জিনিসগুলা নিয়ে কাজ করতেছি সাইডে, সেগুলার ওরকম কিছু ছোট, ছোট কিছু টার্গেট বা হচ্ছে মাথায় কিছু চেক পয়েন্ট থাকে। তো ওই চেক পয়েন্ট গুলা যদি হিট করতে পারি তখন মনে হয় ইট ওয়াজ প্রোডাক্টিভ। আর খুব বেশি সোশ্যাল মিডিয়ায় যদি না থাকি তখন মানে নরমালি এখন মানে ক্লড এত বেশি অ্যাডিক্টিভ হয়ে গেছে, স্ক্রলিং এর যে অ্যাডিক্টিভিটি ওইটা অনেকটা এখানে চলে আসছে। তো মানে আরেকটা প্রম্পট দেই কিছু একটা হয়ে যাবে। তো যদি দেখি যে আমি খুব একটা মোবাইল হাতে নিতে হয়নি আমার, তখন একটা ইন্ডিকেশন যে the day was productive. ওকে। সো এই তো।
এটা ভালো কথা বলছো। মোবাইল নিয়ে আমি অনেক স্ট্রাগল করি। যদিও আমি চেষ্টা করি মোবাইল থেকে দূরে থাকার। কিন্তু একটা সমস্যা কি জানো? এখন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন গুলো সবাই মোবাইল বেসড। আহ যদিও মোবাইলটা অন্য রুমে হুম, রেখে আসি, কিন্তু দেখা গেছে প্রত্যেকটা লগইন এর মধ্যেই হচ্ছে যে কি মোবাইল লাগে। তখন দেখা যায় যে কি মোবাইলে হচ্ছে যে কি আম আ ডি স্ক্রল করা হয়, যে জিনিসটা আমারও মানে মাঝে, মাঝে মনে হয় ইট শুডন্ট বি লাইক দিস। ওকে। আ আচ্ছা, এখন আমাদের একটা টার্গেট ছিল যে তুমি একটা প্লট কোডের উপর হচ্ছে যে কি ডেমো দেখাবা। তো আমরা হচ্ছে ডেমোটা শুরু করব। ডেমোটা শুরু করার আগে হচ্ছে মেবি ২ টা জিনিস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যেটা নিয়ে আমি সবসময় আসলে চিন্তা করি। যেমন ধরো একটু টপ লেভেলের ডিসকাশন। তুমি কোন একটা পার্টিকুলার সফটওয়্যার প্রজেক্টে কাজ শুরু করবা। ঠিক আছে? এখন এখানে ২ রকম ওয়ার্ক ফ্লো হতে পারে। মানে আমি যেহেতু পডকাস্ট করি, বেশ কিছু মানুষজনের সাথে এটা নিয়ে কথাবার্তা বলি এবং একরকমের ওয়ার্ক ফ্লো হচ্ছে এক ধরনের মানুষ হচ্ছে যারা প্ল্যানার। আরেক ধরনের মানুষকে আমি ডিফাইন করি রাইট। ওয়ার্কার। সো প্ল্যানাররা যেভাবে করে ওকে ফাইন। তারা একটা রোল দেয়, "তুমি একটা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার এই প্রবলেমটা সলভ করতে হবে। এই প্রবলেম সলভ করার জন্য এই স্টেপ গুলো আমি ভাবছি। এখন আমি চাচ্ছি তুমি এটার একটা প্রোস এন্ড কনস আমাকে বের করে দাও। তারপর আমরা ডিসাইড করব, ওকে আমরা হচ্ছে দেখি কোন টেক স্ট্যাক নিয়ে আসলে আগাবো, কোন পাথওয়েতে যাবো এবং আমি একটা মিনিমাল যে ভায়াবল প্রোডাক্ট ডেভেলপ করতে চাই, তাহলে কোন দিকে গেলে আমার সহজ হবে।" তো ফাইনালি কাইন্ড অফ ব্যাক অ্যান্ড ফোর্থ হচ্ছে যে কি চ্যাট করি। চ্যাট করতে, করতে ফাইনালি একটা আ ডিজাইনে আসি। আল্টিমেটলি সব ধরনের কোডিং এ তো একটা ডিজাইনে আসতে হয় যে আমি এভাবে সলভ করব। করার পরে হচ্ছে যে কি ওকে ফাইন, নাও রাইট দ্য কোড। এটা হচ্ছে একটা ওয়ার্ক ফ্লো এবং অনেক মানুষ এটা ফলো করে। আবার আরেক ধরনের মানুষের সাথে আমি কথা বলছি, যারা হচ্ছে ওকে ফাইন। আমি হচ্ছে দেখি আমার এটা করা লাগবে। তুমি আমাকে একটা কোড জেনারেট করে দাও। কোড জেনারেট করে দেয়। এটা তো কাজ করতেছে না। এরকম এরর আসতেছে বা এটা তো আমি ডিপ্লয় করতে পারতেছি না। এখন কি করব? সো বেসিক্যালি যেটা হয়, আম যখন এই টাইপের কাজ করি তখন দেখা যায় যে কি ক্লড তো আর জানে না আমার অপারেটিং সিস্টেম কি? আমার এখানে কি, কি ইনস্টল আছে? কি, কি টুল আমার কাছে এভেইলেবল আছে? আমি কি, কি API অ্যাক্সেস করতে পারবো? এই জিনিসগুলো তো তার কাছে কোনো আইডিয়াই নেই। সে তো একটা জেনারিক কোড দিয়ে দেয়। সো ব্যাক এন্ড ফোর্থ করা লাগে। এটা হচ্ছে আরেক ধরনের মানুষের সাথে আমি হচ্ছে কথা বলছি। সো দিন শেষে হয়তো ২ ধরনের মানুষই তাদের গোলে অ্যাচিভ করে। কিন্তু আমি যেটা ফিল করি যে ২ জনের মধ্যেই একটা হয়তো প্রোডাক্টিভিটি একটা বিশাল গ্যাপ আছে। তাই না? এখন এখানে আমার যেই জিনিসটা তোমাকে কোয়েশ্চেন, সেক্ষেত্রে তুমি যখন কাজকর্ম করো, এই কনটেক্সট ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে যে কি প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এই ২ টা জিনিসকে আসলে হচ্ছে যে কি কিভাবে ডিল করো? এটা ইন শর্ট যদি তুমি হচ্ছে তোমার পার্সপেক্টিভ থেকে বলতে। আচ্ছা, প্রথমত প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা মনে হয় নাই হয়ে গেছে ওকে, মোটামুটি দুনিয়া থেকে। ওকে। কারণ হচ্ছে আ প্রম্পট এখন ওই যে কিছু কনসেপ্ট ছিল না যে ইউ আর এ সিনিয়র হু, সফটওয়্যার হু। ইঞ্জিনিয়ার, ইউ ডু দিস দ্যাট ওগুলো আসলে খুব একটা কাজে লাগে না। ওকে, যতদূর বুঝতে পারছি। আর দ্বিতীয়ত হচ্ছে মডেলগুলো নিজেরাই প্রম্পট লিখতে খুব ভালো পারে। ওকে। সো মানে আমার যে ওই যে বেসিক কিছু পার্সোনা বা এজেন্ট হু, হু। ওগুলার যখন প্রম্পট ১ম এ লেখা লাগছে ওগুলা এজেন্টকে দিয়েই একটা ড্রাফট ক্রিয়েট করে এরপর হচ্ছে ওটাকে ট্রিম ডাউন করছি ওকে, বা একটু আমার মতো আম স্পেসিফাই করছি। ওকে। তো আর কনটেক্সট ইঞ্জিনিয়ারিংটা খুব ইম্পোর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং বলব কিনা জানি না। বাট এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে ইনটুইশন এর মতো ওই সাইকেল চালানোর মতো। মানে করতে, করতে কিছু জিনিস দেখছি কাজ করতেছে। সো ওইটার যে ফিডব্যাক আমি পাইলাম যে এটা কাজ করছে, ওইটা কাজ করছে। ওটা আমি নিজে থেকে ইনটুইটিভলি আমার কাজ ওরকম দিকে চলে গেছে। সো এখন যেটা করি সেটা হচ্ছে আ কয়েক রকম ফ্লো আছে। একটা ফ্লো হচ্ছে আপনি যখন শুরু করেন, একদম ১ম এ শুরু করতেছেন। হু, হু। গ্রিনফিল্ড। গ্রিনফিল্ডে আমি যেটা করি প্রথমত ওই কি করতে চাই হাই লেভেল এটা নিয়ে কিছু আলোচনা করতে, করতে একটা হাই লেভেল আর্কিটেকচার দাঁড় করাই কয়েকবার। হাই লেভেল আর্কিটেকচার তারপর হাই লেভেল আপনার মানে কি বলে টেকনিক্যাল টুলস বা কি ল্যাঙ্গুয়েজ ইউস করব, কি টুলস ব্যবহার করব, কি ফ্রেমওয়ার্ক ইউস করব এগুলার কিছু প্ল্যান এবং আইডিয়া ক্রিয়েট করি। করে একটা প্ল্যানিং একটা বা একাধিক প্ল্যানিং ডকুমেন্ট ক্রিয়েট করি। এরপরে হচ্ছে কিছু ফেজ ভাগ করি। আ যে ১ম এ এই পার্টটুক হওয়া উচিত, এরপর সেই পার্টটুক হওয়া উচিত। মানে যেটা আমার আগের থেকে আমাদের যে এক্সপেরিয়েন্স ছিল, আমরা যখন আগে অ্যাপ্লিকেশন নরমালি যখন ক্রিয়েট করতাম, তখন আমরা টিম নিয়ে বসে যে প্ল্যান গুলা করতাম যে আমাদের এইগুলা ক্রিয়েট হওয়া দরকার এবং এটার পর এইটা। আগে এটা ক্রিয়েট হবে, তারপর সেটা ক্রিয়েট হবে। বা এটা করার সময় প্যারালালি একটা টিম এই জিনিসটা করবে, এরপর আমরা ইন্টিগ্রেট করব। তো ওরকম একটা প্ল্যান ক্রিয়েট করি। হু, হু। ওরকম একটা প্ল্যান ক্রিয়েট হয়ে গেলে সেটা হচ্ছে গ্রিনফিল্ড এর ফার্স্ট স্টেপ শেষ।
প্ল্যান হয়ে গেছে। ওকে, এরপরের স্টেপ হচ্ছে ওই একটা স্টেপ নিয়ে আবার আলাদা করে। সো ওই যখন প্ল্যান হয়ে গেল তখনের প্ল্যান হয়ে সবকিছু আমি হচ্ছে একটা ফাইল মানে একাধিক ফাইলের মধ্যে ডাম্প করছি। এরপর নতুন সেশন শুরু হবে একদম ক্লিন কনটেক্সট দিয়ে। সেই ক্লিন কনটেক্সট এ আমি ওকে আর্কিটেকচার দিব। আমি ঠিক করব আসলে কি দিব। আমি সবসময় চেষ্টা করব যেন ও অতিরিক্ত ইনফরমেশন না পায়। অতিরিক্ত ইনফরমেশন পাইলে যেটা হয় ও উল্টাপাল্টা কাজ করা শুরু করে। সো যত কম ইনফরমেশন ওকে দেওয়া যায় বাট যত স্পেসিফিক ইনফরমেশন। সো এই প্ল্যানের পরের স্টেপ হয়তো এরকম হবে যে আমি এই আর্কিটেকচারটা একটু বুঝো। এরপরে হচ্ছে এই ফার্স্ট স্টেপটা নিয়ে দেখো এই ফার্স্ট স্টেপে আসলে আমরা কি করতে চাই। এরপর একটা প্ল্যান ক্রিয়েট করো। তুমি কি করবা? কোড কি করবা? সো প্ল্যান পড়ে আবার প্ল্যান করবে ও। সো আমাকে প্ল্যান দিবে যে ও এই কোড করতে চায় বা এই চেঞ্জ করতে চায়। তখন আমি প্ল্যানগুলা খুব মন দিয়ে পড়ি। পুরোটা ভালোমতো যখন বুঝি এরপর হচ্ছে ওকে ছেড়ে দেই। করতে থাকো এর মাঝখানে যেন আমার কোনো পারমিশন না চায়। এখন ওইটা একটু ডেঞ্জারাস। হুম, কি পারমিশন চাইতে পারে না চাইতে পারে। তো ২ ভাবে মানুষজন আ এটাকে অ্যাপ্রোচ করে। এক হচ্ছে কি পারমিশন দিবে একেক করে। যখন পারমিশন চায় একেক করে ওগুলোকে গ্লোবালি পারমিট করা। ওকে, আর আমি যেটা করি হচ্ছে আ কারেন্টলি সবকিছু মানে ডেঞ্জারাসলি পারমিট এভরিথিং অপশনটা দিয়ে রাখি। ওকে, দিয়ে কিছু জিনিস আমি ব্লক করে রাখছি। মানে কি করতে পারবে না। যেমন GitHub এ কিছু ইয়েতে পুশ করতেই পারবে না। আমার Git এর কনফিগারেশন এ ওটা ব্লক করা। ওকে। তারপরে কিছু আ কমান্ডোকে রান করতেই দেই না। এরকম ব্লক করে দেয়া। বাট এটা আমি আমার পার্সোনাল পিসিতে করি। এটা অবশ্যই ইয়েতে আচ্ছা, অত যাই এই না। ব্লকটা কি তুমি হচ্ছে ইনস্ট্রাকশন এর মধ্যে লিখে দাও নাকি তুমি সিস্টেম লেভেলে ব্লক করো? সিস্টেম লেভেলে। ওকে, ইনস্ট্রাকশন এ কিছু থাকে। কিন্তু ইনস্ট্রাকশন এ ওটাকে আমি খুব বেশি ট্রাস্ট করি না। ওকে। অনেক সময় ওগুলাকে হ্যাঁ, ও বাইপাস করে। আর যখন কনটেক্সট অতিরিক্ত হয়ে যায় তখন এই জিনিসগুলো মানে হারিয়ে ফেলে। অত ফলো করে না ভালোমতো। সো আমি চেষ্টা করি ওই মানে বেসিক ইনস্ট্রাকশন যেগুলো দেখা যায় plot.md বা এরকম কিছু agent.md ওগুলাতে যত কম জিনিসপাতি লেখা যায় ওকে। ওগুলো একদম খালি রাখার ট্রাই করি। তো এটা গেল হচ্ছে ওই গ্রিনফিল্ড থেকে প্ল্যান ক্রিয়েট করে প্ল্যান গুলার আবার সাব অংশগুলো নিয়ে কাজ করা। হুম, আবার আরেকটা হচ্ছে আ ধরেন আমার কারেন্ট ওয়ার্ক প্লেস এ যেটা হয়। এক্সিস্টিং একটা মনোরিপো তো বলা যায় না আসলে মনোলিথ। হিউজ মনোলিথ মিলিয়নস অফ ফাইলস। ওকে। তো ওইখানে আরকি ওইভাবে একটা প্ল্যান একবারে করে অনেক বড় কাজ করা যায় না। তখন যেটা হয় যে একটা কাজ নিলাম, কাজ নিয়ে আগে নিজে ওর হেল্প নিয়ে বোঝার ট্রাই করি। যে টিকেটটা পড়ো, টিকেটটা পড়ে হচ্ছে ওইখানে টিকেটে যে কোডের পার্ট গুলার কথা বলা আছে সেগুলো পড়ো, পড়ে আমাকে বুঝাও কি চাচ্ছে। অনেক সময় দেখা যায় it doesn't even make any sense যা বলতেছে। তখন back and forth করে আমি নিজে এনশিওর করি যে আমি নিজে বুঝতেছি। এরপর হচ্ছে কিছু ইনপুট দিয়ে ওকে প্ল্যান করতে বলি কোড চেঞ্জ এর। তো স্পেসিফিক জায়গায় বলি যে এইখানে পড়ো, এই ফাইলটা পড়ো, ওই ফাইলটা পড়ো। হুম, এটা নিয়ে চিন্তা করবা। এগুলা করে ওকে প্ল্যান ক্রিয়েট করতে বলি। প্ল্যান যখন ক্রিয়েট হয় এরপর প্ল্যান মানে হচ্ছে এক্সাক্টলি মানে লো লেভেল প্ল্যান। একদম কোড কি চেঞ্জ করবে সেই প্ল্যান আমাকে দেখায়। সেই প্ল্যান গুলা যখন দেখি ঠিক মনে হয় তখন ছেড়ে দেই। সব চেঞ্জ করো। চেঞ্জ করে সব অটোমেটেড টেস্ট থাকে সবসময়। হুম। অটোমেটেড লিন্টিং থাকে, ফরম্যাটিং থাকে। এগুলো সব পাস করে তারপরে প্রি কমিট হুকে আবার এগুলা চেক করা থাকে যে এই অটোমেটেড ও টেস্ট আবার গুলা ওগুলো কি চেক না করে যেন এই অটোমেটেড টেস্ট গুলা কি এলএলএম কে দিয়ে জেনারেট করো নাকি তোমার হচ্ছে আগে থেকে প্রি জেনারেট করা আছে? সো আমার ওয়ার্ক প্লেসে তো বেশিরভাগ আগে থেকে জেনারেট করা ও ছিল। ওকে, ওকে, বাট ইয়েতে আমি যখন নিজে করি তখনও আরকি অটোমেটেড টেস্ট গুলো থাকে। সো অনেক অটোমেটেড টেস্টই আসলে এলএলএম জেনারেটেড। বাট আমি জানি কি টেস্ট। মানে অনেকে বলে এলএলএম দিয়ে কোড লেখাবো আবার সেটা এলএলএম দিয়ে টেস্ট করাবো কেমনে কি হইলো? এটা আসলে একটু রিডাকটিভ চিন্তা। কারণ হচ্ছে এলএলএম দিয়ে আমি টেস্ট গুলা লেখাইলেও টেস্ট গুলা আমি নিজে দেখছি কি টেস্ট করছে। ওকে, আমার যদি মনে হয় যে কিছু জায়গাও টেস্ট করে নাই আমি ওকে পুশ করি যে ওই জিনিসগুলো টেস্ট করতে হবে। সো যদিও এলএলএম দিয়ে জেনারেটেড টেস্ট বাট জাস্ট এলএলএম এর মাথা থেকে আসা টেস্ট না। এখানে আমারও ইনপুট আছে। ওকে, সো এনশিওর করি সব কোড বেসে যে অটোমেটেড টেস্ট থাকবে, অটোমেটেড লিন্টিং থাকবে, ফরম্যাটিং থাকবে। এই চেক গুলা সবই হচ্ছে আবার প্রি কমিট হুকে থাকবে যেন কমিট করতে না পারে এগুলা বাইপাস করে। তো ওই সব প্রি কমিট হুক টুক সবকিছু পার হয়ে যখন ও যাবে একটা মিনিমাম লেভেল অফ কোয়ালিটি থাকে কোডের ভিতরে। কোডের ফরম্যাটিং ঠিক আছে, লিন্টিং ঠিক আছে। কোডের টেস্ট রান করতেছে। কোন টেস্ট এক্সিস্টিং কোন টেস্ট ব্রেক করতেছে না। বা নতুন কোডের জন্য যে টেস্ট গুলো সেগুলো ব্রেক করতেছে না। করে টরে ও পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে ড্রাফট এবং আমারে তখন জানায়। তো যখন জানায় তখন আমি ওই পুল রিকোয়েস্ট এ যাই।
নরমালি ওই Copilot যেটা থাকে, Copilot-কে রিভিউয়ার দেওয়া থাকে। কারণ ও খুব সুন্দর, সুন্দর কিছু ছোটখাটো জিনিস ধরতে পারে খুব ভালো। ওকে, যেগুলা হিউম্যান আইজ এ অনেক সময় আসে না। সো ওইটা থাকে ওগুলা আ ফিক্স করে আবার নিজে পুরাটা রিভিউ করি। রিভিউ করে দেখি যে কোন জায়গায় ঝামেলা আছে কিনা। তারপরে ম্যানুয়ালি টেস্ট করি যখন সম্ভব। ওকে। ম্যানুয়ালি টেস্ট করে সবকিছু তারপর যখন ঠিকঠাক মনে হয় তারপরে আর ওয়ার্ক প্লেসে যখন সেটা তো শুধু জাস্ট আমার রিভিউ তো হবে না। হু, হু। কোয়ার্কার এর রিভিউ লাগবে। সো কোয়ার্কার এর রিভিউ করে তারা ওখানে আম ফিডব্যাক দেয়। ওই ফিডব্যাক আবার অনেক সময় এলএলএম কেই বলি যে মানে কিছু ইয়ে আছে, স্ল্যাশ কমান্ড আছে। হুম, আমার কাস্টম কমান্ড ওকে। যেটাতে বলা আছে যে কিভাবে সব ওই কমেন্ট পড়বে, ওই কিভাবে স্ল্যাশ ওগুলা অ্যাসেস কমান্ড করবে। গুলার সাথে কি তুমি কোন স্কিল কানেক্ট করে রাখছো? আ এখন তো কমান্ড গুলাই আসলে স্কিল। ওকে, আ ওকে, স্কিল গুলাকেই কমান্ড বলতেছে। সো বাইরের থেকে বা অন্যের লেখা স্কিল ইউজ করতে চাই না আমি সাধারণত। ওকে। কারণ ওরা অনেক জেনারেলাইজড কাজ করার ট্রাই করে। এবং যখন একটা আপনি জিনিস জেনারেলাইজ হু, করার হু। ট্রাই করবেন, হয় আপনার প্রম্পট অতিরিক্ত বড় হয়ে যাবে ওকে। অথবা প্রম্পট খুব ভেগ হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস আর ট্রু। প্রম্পট বড় হওয়ার প্রতি আমার খুবই একটা ইচিনেস আছে কারেন্টলি। সো আমি ট্রাই করি বর্তমানে অন্য কারো প্রম্পট না নিয়ে আসতে। দেখি মানুষজন যদি স্কিল শেয়ার করে দেখি সেগুলো কি করতেছে, নতুন কোন আইডিয়া আছে কিনা সেই নতুন আইডিয়াটা আমার স্কিলের মধ্যে এড করার ট্রাই করি। বাট আমি ট্রাই করি স্কিলগুলা নিজের হাতে লেখার জন্য। দ্যাটস গুড পয়েন্ট। কারণ রিসেন্টলি স্কিল নিয়ে অনেক লেখালেখি দেখছি। স্কিলের মার্কেট প্লেসও আছে। আমি নিজেও অনেকগুলি স্কিল ডেভেলপ করছি এবং কাজ করি টুকটাক। এবং এটা ইন্টারেস্টিং লাগতেছে যে এই জিনিসটা হচ্ছে আমার কাছে একটা জিনিস মনে হয়, একসময় আমরা হিউম্যান স্কিল ডেভেলপ করতাম। এখন এলএলএম এর স্কিল ডেভেলপ করতেছি। যে ট্রানজিশনটা খুবই আমার কাছে ফ্যাসিনেটিং লাগে, ইন্টারেস্টিং লাগে এবং আমার কাছে এটাও মনে হয় হয়তো আর কয়েক বছর পরে আমরা নিজেরা রোবট কিনে রোবটের স্কিল ডেভেলপ করব। "এই আমাকে ভাত রান্না করে দে।" যদিও ওই ইয়ে এজেন্টের স্কিল আসলে হিউম্যান স্কিলের অ্যানালগাস না। কারণ হচ্ছে হিউম্যান স্কিল অনেকটা এরকম ধরেন আপনি সাইকেল চালাইতে জানেন। এখন আপনার যখন দরকার হবে আপনি সাইকেল ওইটা চালাইতে পারবেন। কিন্তু এজেন্টের স্কিলটা অনেকটা হচ্ছে আমি যখন ওরে বলবো সাইকেলটা চালাইতে হ্যাঁ, তার আগে ও সাইকেলটা চালাবে না। সো ওইখানেও আরকি হিউম্যান একটা পার্ট থাকে। ওকে যদিও আমি স্কিলটা দিছি হুম, তারপর আমি ডিসাইড করব কখন স্কিলটা ইউজ করবে। দ্যাটস ট্রু। অটোনমি হয়তো এটা আরো বেশি অটোনোমাস অটোনমি হবে মানে সামনে হয়তো। অটোনমি দেওয়া হচ্ছে না। হিউম্যান ইন দ্য লুপ আছে সবকিছুতেই। কারণ এখনো তো ইনফেক্ট আমার কাছে মনে হয় সবসময় হিউম্যান ইন দ্য লুপ থাকবেই। তোমার কি মনে হয় আমি জানি না আসলে। তোমার এই পার্সপেক্টিভ টা কি? আমার কাছে মনে হয় যেমন ধরো আমাদের পাওয়ার সিস্টেমে আরকি। পাওয়ার সিস্টেমের যত ফিল্ড আছে, যত ডিপ্লয়মেন্ট আছে, এই ডিপ্লয়মেন্ট গুলা খুবই সেনসিটিভ এবং হচ্ছে যে কি আ এরা খুবই স্ট্রিক্ট। তুমি একটা নতুন টুল নিয়ে যাবা, নতুন সফটওয়্যার নিয়ে যাবা, ওরা কখনোই ওদের কম্পিউটারে ওটা ডিপ্লয় করতে দিবে না। নেভার স্বাভাবিক। এভার। এবং নতুন কোনো আইডিয়াও খুব সহজে এখানে আনা যায় না। নরমালি একটা কথা আছে, টেক ইন্ডাস্ট্রি ৩ বছরে চেঞ্জ হয়। পাওয়ার সিস্টেম ইন্ডাস্ট্রি ১৫ বছরে চেঞ্জ হয়। সো মানে এখানে হচ্ছে যে কি অলওয়েজ আমার কাছে মনে হয় আমাদের ফিল্ডে হিউম্যান ইন দ্য লুপ অল দ্যা টাইম থাকবে। একেবারে এআই যত ভালো আউটপুটই নিয়ে আসুক না কেন, একটা হিউম্যান রিভিউ এর জন্য একটা লুপ থাকবেই অল সেটা দ্যা তো টাইম। আপনাদের ফিল্ডে। এখন আপনাদের ফিল্ড তো অনেক সেনসিটিভ এবং ন্যাশনাল সিকিউরিটির জন্য খুব ইম্পোর্টেন্ট একটা পার্ট। এখন আমি যদি আমার পার্টটাও দেখি, যেটা হচ্ছে অত বেশি সেনসিটিভ ও হয়তো না। সেখানেও আসলে এলএলএম কে বা এআই কে অত বেশি অটোনমি দেওয়ার জায়গায় এখনো আমরা আসিনি। আচ্ছা, বেশ কয়েকটা কারণ। এক হচ্ছে ও এখনো হ্যালুসিনেশন অনেক করে। তারপরে ও হচ্ছে আপনার কনটেক্সট উইন্ডো খুব বেশি বড় না। যেগুলার কনটেক্সট উইন্ডো খুব বড় সেগুলা দেখা যায় একটা স্পেসিফিক কনটেক্সট এর বাইরে গেলেই উল্টাপাল্টা আচরণ শুরু করে। সো ধরেন ক্লডের কথা। এখন সনেট 4.6 এ হুম, একটা 1,000,000 কনটেক্সট উইন্ডোর ভার্সন আছে। ইউজ করি না কখনো। কারণ হচ্ছে 200 কে যেটা সেটার অর্ধেকের পর গেলেই সে যে আচরণ শুরু করে সেটা দিয়ে আমার আসলে লাভের লাভ কিছু হয় না। সো আমি 1,000,000 দিয়ে করবোটা কি? ইটস ট্রু। সো এই যে কনটেক্সট হিউম্যান যে হিউজ লেভেলে কনটেক্সট নিয়ে একেকটা ইঞ্জিনিয়ার কাজ করে, সেই কনটেক্সট সামনের কোনদিন এবং যেটা পড়তেছিলাম যে ওই অ্যাটেনশন মেকানিজম দিয়ে ট্রান্সফর্মারদেরকে আসলে কনটেক্সট আর বেশি স্কেল করা সম্ভব হচ্ছে না ওকে, খুব এফেক্টিভলি। সো ওইটা যদি সত্যি হয় খুব বেশি আ ড্রাস্টিক কোন চেঞ্জ যদি না আসে এই এই রিলেটেড কন হিসাবে আমার মনে হয় না খুব দ্রুত হিউম্যানকে পুরাপুরি বের করা সম্ভব লুপ থেকে। ওকে। আ সেটা আমিও বিলিভ করি আসলে। সো মানুষ যারা যে টেক সিইও গুলা যে বলে চাকরি খেয়ে দিবে, চাকরি খেয়ে দিবে। এটা আসলে আমার কাছেও মানে বোগাস মনে হয় আরকি।
খালি সবসময় মার্কেটিং গিমিক। টার্গেট অনেকখানি মার্কেটিং গিমিক, অনেকের জন্য ম্যানেজমেন্ট গিমিক। মানে ওর কিছু লোকজনকে ফায়ার করতেই হইতো। হ্যাঁ। ও এখন এআই নিয়ে একটু হাইপ তুলে বলতেছে এআই এর কারণে আমি ফায়ার ইন্টারেস্টিং, করতেছি। ইন্টারেস্টিং। যেটা Amazon করতেছে আচ্ছা আরকি। এভাবে তো ভেবে দেখিনি। একটা এক্সকিউজ দাঁড় করানো আরকি। ওকে। হ্যাঁ, আ তাহলে আমরা মনে হয় একটা ডেমো শুরু করি। তোমার হচ্ছে ক্লড কোডে শিওর, ডেমোটাই শুরু করি। আম আশা করি এটা থেকে অনেকেই হচ্ছে আমি নিজেও শিখবো আসলে সত্যি কথা বলতে। আমিও এখনো ব্রাউজার বেসড কাজ করি। বাট আমি অলওয়েজ চিন্তা করি যে আমি মুভ করব। কিন্তু ওই যে তোমাকে বললাম বড় সফটওয়্যার নিয়ে কাজ করা হয় না দেখি মুভ করা হচ্ছে না আরকি। আচ্ছা আমরা স্টার্ট থেকেই শুরু করি তাহলে। শিওর। আমি একটা এক্সিস্টিং আ সেশন থেকে দেখাই। ওকে, কারণ হচ্ছে ওকে নো প্রবলেম। নতুন করতে গেলে এটা বেশ স্লো কিন্তু। ওকে, এখন মানে আমি নিজে কাজ করলে একটা কাজ যত তাড়াতাড়ি হইতো, এলএলএম কে দিয়ে করালে তার থেকে স্লো হয়। কিন্তু সুবিধা হচ্ছে আমি একসাথে কয়েকটা কাজ করতে পারি। সো আল্টিমেটলি থ্রুপুট বাড়ে। যাই হোক, তো এখন আমার মোটামুটি ওয়ার্ক ফ্লো হচ্ছে এরকম একটা VS কোড রান করে ওকে। এবং সেখানে হচ্ছে একেকটা প্রজেক্টের আন্ডারে আমি হচ্ছে এখন ফাইল ওপেন করার চেয়ে এখন হচ্ছে এই টার্মিনাল ওপেন করি। হুম, হুম। ফাইল যেখানে ছিল এখন ফাইল আর ওপেনই হয় না বলতে গেলে। তোমার ফুল খুব উইন্ডোটা কম ওপেন টার্মিনাল। হয়। ফুল উইন্ডোর আমার টার্মিনাল তো এগুলো। হাফ এগুলো ফাইল সবগুলোই হাফ টার্মিনাল। টার্মিনাল থাকে। এখন আর ফাইল ওপেন করি না। ফাইল আমি একবারে হচ্ছে ইয়েতে করি, খুব মাঝে মধ্যে করি। ফাইল ফাইনালিও যখন আমি পুল রিকোয়েস্টটা রিভিউ করি তখন আরকি ফাইল ওপেন করি। আচ্ছা, বা আমার যদি কোন জায়গা পড়তে হয় তখন ওপেন করি। নাইলে এখন নরমালি টার্মিনাল ওপেন হয়। ওকে। আর সো এটার জন্য একটা ছোট আ এক্সটেনশন নিজে ক্রিয়েট করছি। এই বামে যে দেখতেছেন একটা এক্সটেনশন, আহা, এই যে এই এক্সটেনশনটা এটা আমার নিজের লেখা। ওকে। ক্লড সেশন এক্সপ্লোরার। সিমিলার একটা ছিল। কিন্তু যেহেতু প্রম্পট এর রিলেটেড জিনিসপাতি প্রম্পট ইনজেক্ট করা এখন খুব ইজি। এজন্য আরকি নিজে একটা এক্সটেনশন লিখছি। খুব একটা কঠিন মানে মোটামুটি ঘন্টাখানেক লাগছে। এখানে যেটা করি যে আরকি ওই আ প্রজেক্টের আন্ডারে আগের যেই সেশন গুলা ছিল, সেই সেশন গুলা দেখা যায়। ওগুলার মধ্যে ওই যে সার্চ করা যায়। সার্চ করে হচ্ছে আপনার ফিল্টার করা যায়। করে আমি একটা সেশন বের করতে পারি। সো এটা যেটা হয় যে আ ওয়ার্ক ট্রি ইউজ করি। ওয়ার্ক ট্রি গিটের ওয়ার্ক ট্রির কারণে একসাথে প্যারালালি কয়েকটা কাজ করা যায়। কিন্তু বেশি ওয়ার্ক ট্রি সেটআপ করা মাঝে মধ্যে একটু ঝামেলা হয়। তখন অনেক সময় দেখা যায় যে একই ওয়ার্ক ট্রিতে আমি মাল্টিপল কাজ করি। আ যেভাবে করি ধরেন একটা কাজ করে ওটার পুল রিকোয়েস্ট ক্রিয়েট করে ওটা যতক্ষণে রিভিউতে আসে ততক্ষণে আমি অন্য একটা কাজে চলে গেছি। হু, হু। তো পরে যখন রিভিউ-টিভিউ চলে আসছে আমার আবার যখন ওখানে ফেরত আসতে হবে তখন আমার আসলে ওই সেশনটা ওপেন করা দরকার হয়ে পড়ে। তো খুঁজে বের করে এই সেশনটা তখন ওপেন করতেছি। তো এরকম একটা সেশন এই যে এখানে ওপেন আছে। আমরা যদি উপরে যাই শুরুতে, তো এখানে দেখতে পারবেন যে আ আচ্ছা এটা একটা নতুন ফিচার টিম অফ এজেন্টস। মানে ওকে যদি একটু বলে দেওয়া যায়, তুমি একটা টিম অফ এজেন্টস ইউস করো। ও তাইলে ট্রাই করে যে কয়েকটা এজেন্টকে ব্যবহার করে হ্যাঁ, প্যারালালি যতটুকু কাজ করা যায়। ওকে, এবং এটার সুবিধা হচ্ছে এজেন্ট নিজের কনটেক্সট স্পেস এ কাজ করে। সো ও যখন ধরেন একটা ফাইল ওপেন করতেছে বা ও কিছু একটা রান করছে, ওগুলার আউটপুট এগুলা হচ্ছে মেইন সেশনের কনটেক্সট এ আসে না। ওকে। ও কাজ শেষ করে ফাইনালি ওর যে আউটপুট বা ওর যে রিপোর্ট ওইটা যেটা দেয় সেটা শুধুমাত্র মেইন কনটেক্সট এ আসে। ফলে কনটেক্সট টা একটু ক্লিন থাকে। সো এটা একটা কনটেক্সট ইঞ্জিনিয়ারিং বলতে পারেন। আচ্ছা। এই অ্যাগ্রিগেট বা করে আমরা বলতে কিভাবে পারি। ডিফারেন্ট রাইট, ইয়েগুলা? তোমার তুমি যখন ডিফারেন্ট সেশন ক্রিয়েট করছো, ডিফারেন্ট এজেন্ট আসতেছে, ওই এজেন্ট পার্টিকুলার রাইট, ফাইল নিয়ে কাজ করতেছে। ফাইনালি তারা হচ্ছে আসলে রাইট। অ্যাগ্রিগেট করে কিভাবে? এটা ও ইন্টারনালি করে। ওকে, আমি এটা টেকনিক্যাল ডিটেইল জানি না। কিন্তু এটা জানি টিম অফ এজেন্ট যখন ও ব্যবহার করে ও বেসিক্যালি একেকটা এজেন্টকে স্পেসিফিক কাজ দেওয়া হয় যে, তুমি এই ফাইলটা পড়বা এবং এই ফাইল থেকে এই ইনফরমেশন গুলা বের করে আমাকে জানাবা। ওকে, বা এই ফাইলগুলা পড়ে আমাকে ইনফরমেশন জানাবা। ও তখন ব্যাক করে ওই ইনফরমেশন নিয়ে। এরপরে এই যে অর্কেস্ট্রেটর ও নিজেই আরকি ওই ইনফরমেশন গুলা নিয়ে হয়তো আরেকটা এজেন্ট চালু করে দিবে। ওকে। বা মাল্টিপল এজেন্টের আউটপুট নিয়ে সে আরেকটা এজেন্ট ক্রিয়েট করবে বা নিজের অর্কেস্ট্রেশন এর মধ্যেই সে আরকি এ ওগুলা অ্যাসেস করবে। মানে ওপেন ক্লকে বললাম যে তুমি হচ্ছে একটা ফাইন টিউনিং এর কোড আ করে জেনারেট করে ফাইনালি একটা রিপোর্ট দাও যে আসলে ফাইন টিউনিং এর মানে আ ফাইনালি আমাকে রিপোর্ট দাও কিভাবে এটা রেপ্লিকেট করতে পারি। সো ভাবলাম যে আর করতে পারলে তো ভালো। তাইলে আমি কম সময়ে এটা ইয়ে করে ফেলতে পারবো, রেপ্লিকেট করতে পারবো। ও কি করছে? ও একটা প্যারালাল এজেন্ট ক্রিয়েট করছে। এজেন্ট ক্রিয়েট করে ওই এজেন্টকে দায়িত্ব দিছে যে তুমি একটা ফাইন টিউনিং এর কোড জেনারেট করো। কোড জেনারেট করে আমি ডিটেইল প্রম্পট দিছি কি করতে হবে আরকি। ফাইনালি আমাকে সে রিপোর্টটা দিছে। রিপোর্টটা ৭ মিনিটে আসছে। সে লেখা রিপোর্টের মধ্যে লেখা আছে ৭ ঘন্টা ট্রেন করছে সে মডেল। হ্যাঁ, নাম্বার অনেক বানায় বলে।
সো মানে এ আমি আমি ওটা দেখে তো বুঝলাম সে একটা ব্লাফ মারতেছে হ্যালোজেনেট করছে। তারপর যখন আরো কিছু কোয়েশ্চেন গিয়ে আমি যখন রান করে দেখলাম আসলে জিনিসটা হ্যালোজেনেট করছে আরকি। এজন্য তোমাকে জিজ্ঞেস করলাম যে এগ্রিগেট করে কিভাবে? তখন আমি মেইন এজেন্টকে জিজ্ঞেস করলাম ও তো আসলে জিনিসটা করেনি। তখন মেইন এজেন্ট ওই নরমালি যেটা আরকি এলএলএম সরি-মরি বলে যে আবার ট্রাই করতেছি। যাই হোক ওকে। তো ওপেন ক্লড কোডের মধ্যে কিছু পার্থক্য আছে। ক্লড কোডের নিজের মেকানিজম গুলো হয়তো ওপেন ক্লড থেকে একটু আলাদা। আর আরেকটা হচ্ছে কিছু জিনিস হ্যালুসিনেট করে জানা কথা। হু, হু, এবং ওগুলা কি সেগুলো একটা ইনটুইশন চলে আসে। যেমন হচ্ছে ধরেন আমি কি যদি ওকে কিছু নাম্বার দিয়ে বলি, এই নাম্বার থেকে একটা স্ট্যাটিস্টিক্স বের করে দিতে। ডিরেক্টলি বললে ও নরমালি মোটামুটি নিশ্চিত থাকেন 100% টাইমে সে আসলে হ্যালুসিনেট করবে। ওর নাম্বার আসলে একটা টোকেন ওকে। আউটপুট দেওয়ার ট্রাই করে। হুম, সো এরকম কাজে আমি তখন আরকি যেটা ট্রাই করি ওকে বলি হচ্ছে তুমি একটা স্ক্রিপ্ট লিখবা যেই স্ক্রিপ্ট এই ডেটাগুলা ইউজ করে আউটপুটটা বের করতে পারে এবং তুমি আমাকে স্ক্রিপ্টের আউটপুটটা দিবা। তো এরকম কিছু মেকানিজম করলে আসলে এইসব হুম। জিনিসের মানে এখন এই কাজটা অনেক হ্যালুসিনেশন টা একটু এড়ানো এখন এই যায়। কাজটা এলএলএম অটোমেটিকই করে। ক্যালকুলেশন এর ব্যাপার-স্যাপার তো আল্টিমেটলি তো টোকেন জেনারেট করে। সে তো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট করে না। রাইট, আল্টিমেটলি তো এটা একটা মডেল। সো বেসিক্যালি আমি মানুষজনকে দেখি যদিও আমি একজনকে বলছি আমার এক ইন্টার্ন ছিল। সে দেখলাম এলএলএম দিয়ে ডিরেক্ট ক্যালকুলেশন করাচ্ছে আরকি। সো আমি তখন বললাম যে ডোন্ট ডু দিস। রাইট, সো রাইট, রাইট। ওইটাই। এই উচিত জিনিসটা না। মানে অনেকেই করে দেখি অনেকে এলএলএম কে অনেক বেশি ট্রাস্ট করে। বাট ক্যালকুলেশন এর ব্যাপারে কখনোই ট্রাস্ট করা উচিত না। না এলএলএম কে ট্রাস্ট করেন ঠিক আছে। না, কিন্তু এলএলএম এর মানে ট্রাস্ট বলতে সে আন্ডারলাইং মেকানিজম হ্যাঁ, টা হ্যাঁ, আসলে বোঝা উচিত। হ্যাঁ, ওইটাই। সে কি আসলে কোড দিয়ে ক্যালকুলেশনটা করতেছে নাকি সে আসলে ডিরেক্টলি টোকেন আউটপুট দিচ্ছে? এই জিনিসটা সবারই ইন্সপেক্ট করা উচিত। অনেকটা ওই রাশিয়ান একটা প্রবাদ আছে না? ট্রাস্ট বাট ভেরিফাই আরকি। ব্যাপারটা অনেকটা রাইট, ঐরকম। রাইট, রাইট। এক্সাক্টলি, এক্সাক্টলি। ওকে, ওকে যাই হোক তো এ এখানে দেখবেন যে আমি আ যেই ইনিশিয়াল প্রম্পট সেখানে বলছিলাম যে ইউজ a টিম অফ এজেন্টস হু, হু, দিয়ে ওকে আমি ২ টা স্পেসিফিক জায়গা পড়তে বলছি। ওকে, সো আরেকটু কনটেক্সট দেই। আমি হচ্ছে এটা একটা আমার একটা ক্লডিয়েটর নামে একটা সিস্টেম আছে। আমি যেহেতু মাল্টিপল জায়গায় ক্লড কোড চালাই। আমার নিজের কম্পিউটারে, আমার ল্যাপটপ অফিসের কম্পিউটারে এবং প্যারালালি চালাই। সো কোন জায়গায় কি কাজ চলছে এটা একটু মনে রাখা বা একটু ইয়ে করা আমার একটু ঝামেলা হয়ে হু, যাচ্ছে। হু, তো আমি একটা সিস্টেম ক্রিয়েট করছি যেখানে এই হুকের মাধ্যমে সেশন গুলা স্পেসিফিক কিছু পয়েন্টে যেমন ধরেন যখন ওর কাজ শেষ হয়ে গেছে বা ও যখন কোনো পারমিশনের জন্য ওয়েট করতেছে বা প্ল্যান শেষ হয়ে গেছে এরকম সময় ও হচ্ছে হুক দিয়ে একটা সার্ভারে ডেটা পাঠাবে আমার নিজের সার্ভার হু, হু। এবং ওই সিস্টেমের মধ্যে লেখা সার্ভারটা। ওই সার্ভারের পর হচ্ছে ওই ইনফরমেশনটা নিয়ে আমার অ্যাপে বা যেখানে আমার এই আ এন্ড পয়েন্ট এই অ্যাপটা আছে সেখানে পাঠায় দেয় মানে ওর তোমার কি একটা নোটিফিকেশন। iOS অ্যাপও আছে এগুলো মনিটর করার জন্য? iOS অ্যাপ আরে আছে। জোস তো! রাইট। শেয়ার করব। এটাও ফ্রি আপনি নিজের মতো ইউজ করতে পারবেন, নিজের সার্ভারে চালাতে পারবেন। কোন আরে সমস্যা হবে তাহলে না। তো খুবই জোস তো, ব্যাপার-স্যাপার। ওকে। তো এটা যেটা হয় এখানে একটা সমস্যা ওইখানে প্রথমত কয়েকটা ভিউ আছে। একটা ভিউ আছে ডিভাইস বাই ডিভাইস ভিউ আমার কি, কি ডিভাইস আছে। আরেকটা ভিউ হচ্ছে বাই সেশন। তো সেশন ভিউটা আমি ১ম এ যখন ক্রিয়েট করছিলাম, সার্ভার থেকে সব সেশন নিয়ে এসে দেখানোর ব্যবস্থা ছিল। কারণ আমার তখন খুব কম সেশন ছিল। পরে খেয়াল করলাম ২ টা বা ৩ টা পিসিতে যখন একসাথে কাজ চলে, অনেক বেশি সেশন হয়ে যাচ্ছে আস্তে, আস্তে। তো সবগুলো একসাথে আনা যায় না। তো আমার তখন দরকার যে আমি তো জানি আগের থেকে যে এই জিনিসটা ট্যাকেল করার উপায় হচ্ছে পেজিনেশন। সো আমি তখন ওর সাথে আসলে প্ল্যান করতে গেলাম যে আমরা এখন পেজিনেশন কিভাবে করব। তো এটাও আমি জানি যে পেজিনেশন এর এখানে হুক এর কোন কাজ নাই। হুক আচ্ছা, সবসময় জাস্ট ডাটাটা পাঠায় দিচ্ছে আচ্ছা আমি সার্ভারে। একটু ইন্টারাপ্ট করি। পেজিনেশন জিনিসটা শোন, আসলে কি? শোন। আচ্ছা পেজিনেশন হচ্ছে আপনি চিন্তা করেন আপনি একটা লিস্ট লোড করবেন কোন একটা ফ্রন্ট এন্ড এ। হু, হু। লিস্টটা আসলে আপনি কি পরিমাণ লোড করবেন? ওকে, লিস্টে যদি ১০ টা জিনিস থাকে আপনি জানেন ১০ এর বেশি জিনিস যাবে না। ওকে, আপনার আসলে এত চিন্তা করে লাভ নাই। ১০ টাই নিয়ে আসেন সবসময়। কিন্তু আপনি যদি জানেন যে এই লিস্টটা হিউজ হইতে পারে। ধরেন আপনার সব ফ্রেন্ড ৫,০০০ ওকে। সেটা আসলে একবারে লোড করা সম্ভব হু, না। হু। ফিজিবল না, সম্ভব না এবং আপনার এক্সপেরিয়েন্সটা খারাপ হবে। সো তখন যেটা করে যে চাঙ্ক বাই চাঙ্ক, ওকে, ওকে। পেজ বাই পেজ গট ইট। ডেটা নিয়ে আসতে হয় ফ্রন্ট এন্ড এর জন্য। তো আমরা হচ্ছে এই প্যাজিনেশন মেকানিজম করব আমি জানি এবং আমি জানি এখানে হুকের কোনো তেলেস্মাত্তি নেই এখানে। হুক জাস্ট যেটা পাঠায় সার্ভারের কাছে। ওকে, এরপর সার্ভার থেকে iOS অ্যাপটা ডেটা নিয়ে আসে। ওকে, সো সার্ভার কি দিবে এবং iOS অ্যাপ কি চাবে ওকে, এইখানেই নির্ভর করতেছে আমার প্যাজিনেশন। ওকে, গট ইট। সো আমি ওকে স্পেসিফিক্যালি বলছি iOS অ্যাপটা পড়ো।
সার্ভার অ্যাপটা পড়ো এবং স্পেসিফিক্যালি আন্ডারস্ট্যান্ড করো কিভাবে সেশনের লিস্টটা ফেচ করা হয়। এবং সেখানে স্পেসিফিক্যালি দেখো যে আমরা আসলে সব লোড করতেছি। সবগুলা সেশন একটা কলে আমরা লোড করতেছি। তো এটা আসলে স্কেলেবল না, ওকে বললাম। আমাদের এখন একটা পেজিং মেকানিজম দরকার। হুম, হুম। তো এখন এই পুরা জিনিসটা এক্সপ্লোর করে একটা প্ল্যান ক্রিয়েট করো। একটা পেজিং মেকানিজমের বা পেজিং ফিচারের। বাট একটা জিনিস মাথায় রেখো যে অ্যাক্টিভ সেশন বা যে সেশনগুলোর ইভেন্ট রিসেন্টলি আসছে সেগুলো সবসময় উপরে থাকতে হবে। ওকে, একদম অন্ধের মতো পেজিং করলে হবে না। এগুলো আমি ওকে জানাই দিছি। ওর এখন কাজ ও দেখেন ওইখানে এক্সপ্লোরার চালায়, ওই কয়েকটা প্যারালাল এক্সপ্লোরার চালায়, ও হচ্ছে এগুলাকে এক্সপ্লোর করছে। এক্সপ্লোর করে সে এগুলা বোঝার ট্রাই করছে। বুঝে আমরা একটা প্ল্যান ক্রিয়েট করছিল ১ম এ। ওকে, প্ল্যানটা দেখতে কেমন সেটা এখানে দেখাই। প্ল্যানটা দেখতে হচ্ছে সরি। সো প্ল্যানগুলো হচ্ছে দেখতে এরকম থাকে প্লট করে। ওকে। সে হচ্ছে একটা কনটেক্সট দেয় কি হচ্ছে, তারপরে হচ্ছে সে কি চেঞ্জ করবে হুম, হুম। সেগুলো আমাকে জানাচ্ছে। আ কোন জায়গায় চেঞ্জ করবে, এরপর তারপরে কি করবে সে। টেস্ট করবে, কিভাবে ভেরিফিকেশন ওহ, করবে এগুলো ইন্টারেস্টিং। আমাকে বলে সে। ওকে, সো আমি এই প্ল্যানটা পুরাটা পড়ি। পড়ে একদম পুরোপুরি নিশ্চিত করি যে আমি বুঝতেছি ও কি করতে চাচ্ছে। করে আমার ১ম প্ল্যানের পরে আমার আসলে পছন্দ হয়নি। আমার কিছু ছিল। আ কোয়েশ্চেন ছিল ওর কাছে। ওকে, তো ওকে আমি কোয়েশ্চেন করছিলাম। ও কোয়েশ্চেন গুলো পড়ে আমাকে একটা আনসার দিছে। যে উম আচ্ছা, তো আমার ওইখানে হচ্ছে একটা অটো পোলিং বা একটা লোডিং মেকানিজম ছিল ১ম এ। যে ৫ সেকেন্ড বা ১০ সেকেন্ড পর ও নিজেই হচ্ছে সবগুলা দেখে বুঝার ট্রাই করতো ডেটা আরো আনতে হবে কিনা। এরপর হচ্ছে ডেটা পপুলেট করত। তোর ১ম প্ল্যানে আসলে ওইটা নিয়ে চিন্তা করে নাই। সো ওইখানে একটা গ্যাঞ্জাম আমি দেখতে পারতেছিলাম পসিবল। তো ওকে বলছিলাম এটা নিয়ে চিন্তা করো। তো ও বলছে হ্যাঁ। সো ওইখানে একটা ঝামেলা হবে। তো ওই ঝামেলার কারণে সে তারপর প্ল্যানটা চেঞ্জ করছে। এবং আমাকে জিজ্ঞেস করছিল মাঝখানে কিছু প্রশ্ন। কি করব? এই জিনিসটা আমি বুঝতেছি না কি করা যায় ওই জিনিসটা। তো তখন আমি ইনপুট দিছি। ইনপুট দিয়ে এরপর হচ্ছে ও ফাইনাল আরেকটা প্ল্যান ক্রিয়েট করছে। ফাইনাল যখন প্ল্যান ক্রিয়েট করছে, এটা আমার যখন পছন্দ হইছে, তখন ওকে বলছি হচ্ছে, "হ্যাঁ, ঠিক আছে এখন প্ল্যানটা চালাও।" প্ল্যানটা ওকে চালাইতে দিয়ে আমি আবার অন্য কাজে চলে গেছি। এখানে হচ্ছে আমি এখান থেকে ব্রেক করি। আমি এখানে আর থাকি না। ওর যখন প্ল্যান সব শেষ করে বা আমার যদি কোনো ইনপুট দরকার হয় তো আমার ওই অ্যাপে আসবে আবার। তখন আমি ওটা দেখে ওইখানে যাব। তুমি কি অথবা অ্যাপ থেকে একবার ওর যদি পারমিট কাজ করতে শেষে পারো নাকি হচ্ছে তোমাকে আবার ল্যাপটপে আসা লাগে? এখনো অত কিছু করি না। হুম, এখন ওয়ান ওয়ে শুধুমাত্র ডেটা ওকে, মানে কুল করো। এবং সেনসিটিভ ডেটা বের করি না। শুধুমাত্র হচ্ছে যত কম ইনফরমেশন বের করে এটাকে জানানো যায়। ওকে, সো এটা দিয়ে শুধুমাত্র মানে অ্যাপে আমাকে শুধু নোটিফিকেশনে জানায় যে কোন জায়গায়, কোন ডিভাইসে, কোন সেশনে এখন ওয়েট করতেছে। আমি ওই অনুযায়ী ওই ডিভাইসে ওই সেশনটা ওপেন করে দেখি। তো ও যখন কাজ করতেছে এখানে হচ্ছে আ ইমপ্লিমেন্টেশন এ এই যে এখানে ও যেটা করে ও ধরেন একাধিক এজেন্ট ক্রিয়েট করে হুম, হুম, এই এজেন্ট গুলোর একটা সুবিধা হচ্ছে যে এখানে একটা কোডার নামে আমি একটা এজেন্ট ক্রিয়েট করছি। হুম, এটা করার কারণ হচ্ছে কয়েকটা। এক, ওইখানে আমি আমার নিজের ইনস্ট্রাকশন গুলো দিতে পারি। আমি কিরকম ভাবে কোড পছন্দ করি এবং কোডের সময় কি করতে পছন্দ করি। যেমন কোড আ কোড করে সবসময় হচ্ছে ওই লিন্টার ফরম্যাটার গুলা চালাবা। ওকে, কখনো ওগুলা বাইপাস করবা না। এরপর হচ্ছে একটা কমিট করবা। কমিট মেসেজটা কেমন হবে সেটা আমি বলে দিছি। তারপরে প্রি-কমিট হুক বাইপাস করা যাবে না। তারপরে সব টেস্ট রান করতে হবে। এরকম আমার স্পেসিফিক কিছু দেওয়া আছে। তো প্রথমত আমার স্পেসিফিক প্রম্পট ওইখানে গেল। আমি যা চাই সেটা গেল। দ্বিতীয়ত এই এজেন্টের যে প্রম্পটটা এটা ১ম এ লোড হয় না। সো আমার মেইন কনটেক্সট এটা নাই। হুম, হুম, এটা শুধুমাত্র ওই কোডার এজেন্টটা যখন চালানো হচ্ছে তখন ওইখানে এই প্রম্পটটা যাচ্ছে। সো ওর কনটেক্সট এ শুধু ওইটা তখনই গেছে যখন এটা দরকার। দরকারের আগে এই ইনস্ট্রাকশন গুলাকে পুশ করা হয়নি। ২, ৩ নাম্বার হচ্ছে ও ওর নিজের কনটেক্সট স্পেস এ কাজ করতেছে। ওকে। সো এই কোডার এজেন্টকে খুবই ছোট একটা কাজ দেওয়া হয়েছে। ও, ইমপ্লিমেন্ট সার্ভার পেজিনেশন। ওকে। একদম ডিটেইল দেওয়া হয়েছে এই ফাইলে এই চেঞ্জ করবা। দিয়ে ওকে আলাদা ও, জায়গায় সরাই দেওয়া হয়েছে। তাহলে তো অনেক কম ও টোকেন আর খাচ্ছে। কিছুই জানে না। তাহলে তো অনেক কম টোকেন অনেক খাচ্ছে। কম হুম, হ্যাঁ। সো ওর এখানে প্রথমত কম টোকেন খায়। ২ ওর যেহেতু কম কনটেক্সট সো ওর ওই যে
কনটেক্সট পয়জনিং বা উল্টাপাল্টা আচরণ কম হয়। সো ফোকাসড কাজটা করে। ৩ সাব এজেন্ট গুলাকে প্যারালালি চালানো যায়। সো প্যারালালি যখন আমার এই সার্ভারে যখন কাজ চলতেছিল, ঠিক সেই সময় প্যারালালি আমার iOS অ্যাপে কাজ চলতেছিল। ২ টার আসলে একটার জন্য আরেকটা ওয়েট করার দরকার ছিল না। হু, সো হু। ওইভাবে সে প্যারালাল চালায় দিল। প্যারালাল চালায় সে হচ্ছে ওয়েট করছে। ২ টার কাজ কখন শেষ হবে। iOS কোডের জন্য সে ওয়েট করছে, সার্ভার কোডের জন্য সে ওয়েট করছে। করে ২ জনের কাজ যখন শেষ হয়ে গেছে, তখন হচ্ছে সে এখানে আসছে। হু, হু। এসে আমাকে জানাচ্ছে যে সব টেস্ট পাস করছে সবকিছুর। এখন কি করতে হবে? তো এই প্রজেক্টে আমার এটা সেটআপ করা নাই। দেখে এটা আমি ম্যানুয়ালি লিখছি। কিন্তু অন্যান্য প্রজেক্টে সেটআপ করা থাকে। সেটা হচ্ছে কিভাবে ম্যানুয়ালি লোকালি টেস্ট করবে। ওকে, সো নরমালি আমার হচ্ছে স্কিল বা ওই যে কাস্টম কমান্ড ক্রিয়েট করা থাকে স্পেসিফিক প্রজেক্টের জন্য। ওকে। কিভাবে ওই প্রজেক্টটা ম্যানুয়ালি লোকালি আ টেস্ট করা তো যায়। তুমি কি যাই হোক কমান্ড গুলা দিয়ে রাখো যে এটার পর এটা রান করবা তারপর নাকি? কমান্ড গুলা দিয়ে থাকি বা হচ্ছে ডিরেক্টলি কমান্ডটা ওইখানে তখন বলি, ওকে, করো এটা। ওকে, কমান্ডের সুবিধা হচ্ছে ওই আবার প্রথমত আমার নিজের স্পেসিফিক ইনস্ট্রাকশনস ২ ওই কমান্ড গুলো আগে লোড হয় না। ওকে, এক্সাক্টলি যখন আমি বলতেছি কমান্ডটা তখনই ওই কমান্ডের ইনস্ট্রাকশন গুলা লোড হচ্ছে। ফলে কনটেক্সট এ দরকারের আগে কখনোই ওই ওকে। জিনিসগুলো আসে না। বুঝতে পারছি। ইন্টারেস্টিং। সো এখানে দেখেন এখানে বলছে যে আ দেখো এনশিওর করো সব টেস্ট এক্সহস্টিভ মানে আর টেস্ট লাগবে কিনা এটা একটু চিন্তা করো। তারপরে লিন্টার ফরম্যাটে সব পাস করতেছে এটা এনশিওর করো। হু, হু। এগুলা হয়ে গেলে এরপর হচ্ছে তুমি এড এন্ড কমিট। এটা আমার একটা কাস্টম কমান্ড। এড এন্ড কমিট। এটার কাজ হচ্ছে কি এড করবে। ও নরমালি যদি এড এন্ড কমিট করতে বলা হয়, ও হচ্ছে সবকিছু এড করতে যায়। git add স্ল্যাশ a দিয়ে, হ্যাঁ, সরি বা ড্যাশ a দিয়ে ডেট অথবা ডট দিয়ে। ডট দিয়ে। রাইট। যেটা আমি চাই না। আমি ওকে স্পেসিফিক্যালি বলছি এই স্ল্যাশ কমান্ডে যে ওই ২ টা জিনিস ব্যবহার করা যাবে না। ওকে। তুমি একটা করে ফাইল এড করবা এবং তোমার জানতে হবে তুমি কি এড করতেছো, কেন এড ও করতেছো। ইন্টারেস্টিং। করে কমিট করো। কমিট করে এরপর হচ্ছে পিআর ক্রিয়েট করবা একটা। কোন ব্রাঞ্চে পিআর ক্রিয়েট করবা সেটা বলা আছে এবং হচ্ছে co-pilotকে রিভিউয়ার হিসেবে দিবা। আমার অন্যান্য প্রজেক্টে এগুলাকে হচ্ছে আবার স্ল্যাশ কমান্ডের ভিতরেই লেখা আছে। এই আচ্ছা, প্রজেক্টটা খুব তুমি নতুন। ওটা Copilot কে এখনো সেট রিভিউয়ার করা হিসেবে হয়নি। দিবে? এটা কি তুমি আ VS Code এর Copilot এর কথা বলছো নাকি এখানে তোমার অন্য কোনো এজেন্ট আছে? GitHub Copilot, ওকে, GitHub এর যে Copilot ওকে। ওইটাকে রিভিউয়ার হিসেবে এড করে। তো এখানে দেখবেন ও বল GitHub এর আমি যেটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, তোমার রাইট? Copilot GitHub এর যে Copilot এটাও তো তোমার হচ্ছে যে সে টার্মিনাল থেকে অ্যাক্সেস করতে পারে। না, নাকি? GitHub এর Copilot যেটা হয় ও GitHub থেকেই ইয়েটা করে। ওকে, পিয়ারটা দেখে। পিয়ারটাকে দেখে এরপর হচ্ছে GitHub এ কমেন্ট করে সে। ওকে। ও আই সি। গট ইট। ওকে, বুঝতে পারছি। আচ্ছা। তো এটা বলার পর ও যেটা করলো ওই আ সব টেস্ট রান করলো, উহু, চেকগুলা রান করলো। করে সে একটা করে আ ফাইল এড করে সে হচ্ছে কমিটের দিকে গেল। কমিট দেখে সে ডিফ দেখলো। ডিফ দেখলো কারণ হচ্ছে ওর পিআর করার সময় ওকে ইনস্ট্রাকশন দেয়া আছে। পিআর সময় তোমার বুঝতে হবে কি চেঞ্জ। এবং সেই অনুযায়ী তুমি আরকি পিআর এর ডেসক্রিপশন লিখবা। ওকে। তো এইখানে আবার কমিট করতে যেয়ে ওর হচ্ছে প্রি কমিট হুকে আটকে গেছিল। আচ্ছা। এই যে এই বাধাগুলো ওর জন্য ক্রিয়েট করতে হয়। হুম, নাইলে হচ্ছে ও উল্টাপাল্টা কাজ করে। সো এইটা একটা বাধা, অটোমেটেড বাধা। সো প্রি কমিট হুকে আটকে গেছিল। সেটাও নিজে ফিক্স করছে। আ পরে আরো কিছু আটকাইছিল মনে হয়। সেগুলা ফিক্স-টিক্স করে মানে আমি এসব জানিও না। ও এগুলা কখন হইছে আমার কোন ধারণাই নেই। এগুলো হচ্ছে আমি ওই সময় অন্য জিনিস নিয়ে কাজ করতেছি। আমি এটুক জানি যে এগুলাতে আটকাবে। আটকাইলে ও ফিক্স করবে। আচ্ছা। আমার চিন্তা করতে হবে না। তো ওগুলো ফিক্স করছে, ওগুলো এড করছে। এগুলো এড করে যখন সবকিছু পাস করছে তখন সে হচ্ছে পুশ করে এরপর পিয়ার ক্রিয়েট করতে গেছে। পিয়ার ক্রিয়েটেড করে এরপর সে হচ্ছে এই যে পেয়ার ক্রিয়েট করে আমাকে জানাইছে যে, "এই যে পেয়ারটা ক্রিয়েট হয়েছে, তুমি এখন এটা দেখতে পারো।" এবং co-pilot কে এড করছি। এটা ও আমাকে বলছে। তো আমি দেখছি ঠিক আছে। আমি একটু পর হচ্ছে co-pilot এর যখন কাজ মানে ১-২ মিনিট লাগে, ওটার জন্য আমি একটু ওয়েট করছি। এরপর আমি ব্যাক করছি। ব্যাক করে দেখছি যে co-pilot এর কমেন্ট করা হয়ে গেছে। তখন আমি হচ্ছে এই যে চেক কমেন্টস এটাও একটা স্ল্যাশ কমান্ড। ওকে। আ যেটাতে বলা আরকি ওই পেয়ারে যাও, যেয়ে যত কমেন্ট আছে সব নিয়ে আসো। সব নিয়ে এসে প্রত্যেকটাকে আলাদা করে অ্যাসেস করো, আহা! প্রতিটা কমেন্টকে একটা এজেন্ট দিয়ে। অ্যাসেস করে ঠিক করো তুমি কিছু করতে চাও কি চাও না। করতে চাইলেও আমাকে জানাও কেন এই ডিসিশন, করতে না চাইলেও জানাও কেন এই ডিসিশন। তো তখন হচ্ছে এই যে প্রতিটা কমেন্টের জন্য কমেন্টে কি বলছে, ওর কি ডিসিশন এবং ডিসিশনটা কেন সেটা আমাকে জানাইছে।
আমি এগুলো সবগুলা পড়ি। পড়ে বুঝার ট্রাই করি কোন জায়গায় ও ভুল ডিসিশন নিছে কিনা। এই ক্ষেত্রে কোন ভুল ডিসিশন নেয় নাই। তো আমি তখন ওকে বলছি, "তুমি ঠিক আছে, তোমার ডিসিশন গুলো ঠিক আছে। তুমি এগুলাকে ইয়ে করো, প্রসিড করো।" ও যখন প্রসিড করে তখন আবার এই যে কোডের এজেন্ট ক্রিয়েট করছে, আবার দেখেন আবার কোডের এজেন্ট। হু, হু। তার মানে হচ্ছে ওর আবার কনটেক্সট ইউসেজ আবার কমে গেল। ওকে। তো ওইখানে কোডের এজেন্ট দিয়ে ওর কাজ-টাজ করে সব ফিক্স করে সে হচ্ছে পুশ করে তার দিছে। মানে পুশ করে কোডার ফাইনালি আমাকে এজেন্টকে তো আল্টিমেটলি মেইন এজেন্টই প্রম্পটটা দিচ্ছে। কি প্রবলেম সলভ এক্সাক্টলি। করতে হবে। ওকে। মেইন এজেন্ট ওকে খুব স্পেসিফিক স্পেসিফিক প্রম্পট দিচ্ছে। প্রম্পট দিচ্ছে যে ওকে। তুমি এই চেঞ্জ করবা। ও মানে এই হুকটাই এর বেশি এই কিছু না। কানেকশনটাই আমি হচ্ছে যে ১ম এ ধরতে পারিনি। এখন বুঝতে পারছি। ওকে, রাইট। কোডার এজেন্টকে বলা আছে ও কোন ডিসিশন মেকার না। ওকে, ও মানে শুধু এক্সিকিউটর। ও কোন ডিসিশন মেক করবে না। ওকে, গট ইট। এবং ওই যখন কোড লেখে, কোড লেখার সময় তো আপনার তারপরে টেস্ট রান করে। ওই সময় তো কিছু আউটপুট ক্রিয়েট হু, হয়। হু। ওই আউটপুট ওর ভিতরেই থাকতেছে। ওগুলা আর বাইরে আসতেছে না। ক্লিন থাকতেছে সব জিনিস। যাই হোক, ও সবকিছু করে টরে আমাকে পুশ করে টরে আমাকে জানাইছে যে পুশ করা হইছে। এখন দেখো। তো আমি একটু পর পুল রিকোয়েস্ট দেখতে যেয়ে দেখলাম যে কিছু সিআই ফেল করতেছে। ওকে। তো ওই যে আবার আরেকটা বাধা। মানে বাধা সব জায়গায় রাখতে হবে। নাইলে ও মাঝে মধ্যে যদিও আমি বলছি যে আ এই সবকিছু রান করো। দেখা যায় ও হয়তো একটা টেস্ট হঠাৎ করে রান করে নাই, ওর ইচ্ছা হইছে। কিন্তু সেটা তো আসলে সিআই তেও ইয়ে করতে পারবে না, বাইপাস করতে পারবে না। সিআই তে অবশ্যই চলবে GitHub অ্যাকশন এ। তো তখন ওরে বলছি, "Why did it fail? Check it." সো ও তখন হচ্ছে GitHub actions নামে আবার একটা স্কিল লেখা আছে আমার। হু, হু। সেখানে বলা আছে কেমনে যেয়ে কি ডিটেইল নিয়ে আসতে হবে এবং কি দেখতে হবে। সেগুলো দেখছে। দেখে ওই উম সব রুট কজ বের করছে, কি ঝামেলা হইছে এবং কিভাবে ফিক্স করবে। তো এটার পরে আমি ওকে বলে দিছি কিভাবে ফিক্স করতে হবে। এইটা মানে পরের ইয়েতে গেছে। এখানে আমি যেয়ে আবার হচ্ছে আমার কনটেক্সট ক্লিয়ার করছিলাম। করে আবার নতুন ইয়েতে কারণ হচ্ছে এই যে ফিক্সটা, এই ফিক্সের জন্য আসলে আগের কি ছিল এটা জানার আসলে দরকার নেই। কারণ আমি এই পর্যন্ত মোটামুটি নিশ্চিত যে আমার কোড মোটামুটি হয়ে গেছে। এখন জাস্ট ছোটখাটো কিছু ফিক্স করতে হবে। হ্যাঁ, সো আমি এখান থেকে আমার সেশন ক্লিয়ার করে নতুন একটা সেশনে চলে যাই আমি ওকে এগুলাকে ফিক্স করতে বলছিলাম। তখন হচ্ছে ওই সিআই গুলা ফিক্স করে আবার পুশ দিছে। আমি আমার পিআরে গেছি। সবকিছু পাস হইছে। দেখলাম। এনশিওর যখন হইলাম, তখন আমি আমার রিভিউ করলাম। আমি আমার রিভিউ করে তারপর হচ্ছে লোকালি বিল্ড করে ম্যানুয়ালি রান করলাম। রান করে টেস্ট করলাম। করে যখন সব ঠিকঠাক মনে হইছে আমি মার্জ করে দিছি। সো এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং। আ ওভারঅল জেনারেল একটা ওয়ার্কফ্লো। আচ্ছা, এখন এই যে প্রজেক্টটা আমার একটা স্পেসিফিক কোয়েশ্চেন আছে। তোমার এই প্রজেক্টটাতে নাম্বার অফ ফাইলস কতগুলা নরমালি? নাম্বার অফ ফাইলস তো আসলে দেখিনি। দেখা যেতে পারে। ধরেন এটা হচ্ছে হুক। ওকে। হুকের আ হুকে হচ্ছে খুব বেশি ফাইল না। কারণ হুকের কাজ খুব বেশি না। সবই কি হুকের কাজ রাস্টে? হচ্ছে ওকে সবই রাস্টে? মানে আমি যেখানে হচ্ছে এখন ব্যাকএন্ড এ হুম, কাজ করি এবং আমার যেখানে খুব বেশি স্কেল করতে হবে না, হু, হু। তখন আমি রাস্টে নরমালি ট্রাই করি। কারণ রাস্টে আমি খুব বেশি এক্সপেরিয়েন্স না। ফলে অনেক বড় স্কেলের কোডে আমি নিজে এখনো আ আমার স্বচ্ছন্দ বোধ হয় না। সো মোটামুটি ছোট থেকে মিডিয়াম সাইজের যখন কোড থাকে তখন আমি রাস্টে থাকি। কারণ হচ্ছে খুবই ফাস্ট থাকে, খুবই এফিশিয়েন্ট থাকে কোডগুলা। আর বড় প্রজেক্টে তো নরমালি কি প্রিফার করো সেক্ষেত্রে? এটা ওই প্রজেক্টের উপর নির্ভর ওকে। করতে হবে। প্রজেক্টটা কোন দিকে যাচ্ছে? প্রজেক্টটা আমার হাতেই থাকবে কিনা? বা অন্য কেউ এটাতে ইনভলভ হবে কিনা? তাদের স্কিল কেমন থাকবে? এবং এটা যদি সামনে কাউকে নেয়া হয়, তাদের স্কিল জেনারেলি কেমন থাকার কথা? হু, হু। অনেক কিছু চিন্তা করে আসলে ডিসিশন নিতে হয়। ওকে, বুঝতে পারছি। সো ডিপেন্ডস। আচ্ছা, তো এটা হচ্ছে হুক। তারপরে হুকে কিছু স্ক্রিপ্ট আছে ইনস্টল এর জন্য, আপডেট করার জন্য। খুব বেশি ফাইল নেই এখানে। আচ্ছা এখানে আর যখন কিছু টেস্ট আছে স্বল্প। ১ম যখন তুমি রাইট, রান করো, তোমার এজেন্ট এর রাইট, সেশন রান করো, মেইন সেশন যে রাইট। আল্টিমেটলি সে তো ফুল প্রজেক্টটা রিভিউ করে। না, ফুল প্রজেক্টটা রিভিউ করে না? কখনোই না। কখনোই করে না। কখনোই আমি আমার ফুল প্রজেক্ট রিভিউ করতে দিব না। ওকে। তাহলে এই জিনিসটা তুমি কিভাবে কন্ট্রোল করা? যে তুমি কি বলো যে আমি স্পেসিফিক ফাইল রিভিউ করবা বা পার্টিকুলার কোনো অবভিয়াসলি ওই আমার এই ১ম ইয়েটা যদি দেখেন হুম, আমি এক্সাক্টলি ওকে বলছি কোন জায়গায় ও ওকে দেখতে হবে। ওকে, ওকে। আই সি। ওর বাইরে কখনো কিছু দেখতে যাবে না। ওর বাইরে এখন যেমন ধরো আ পার্টিকুলার যদি কোনো একটা প্রজেক্টে ধরো ডিপেন্ডেন্সি থাকে, অনেকগুলা ফাইলে ডিপেন্ডেন্সি থাকে। সেক্ষেত্রে তো ওর ওর ডিপেন্ডেন্সি বুঝতে হবে। ওর ডিপেন্ডেন্সিটা ধরে আচ্ছা আগাইতে হবে। ফর একবারে সব পড়ে হুম। ডিপেন্ডেন্সি বুঝতে যাবে আচ্ছা না। ফর এক্সাম্পল ধরো তুমি বললে এই ফাইলগুলা ইয়ে করল। তখন সে দেখলো যে কি এখানে আরো ৪-৫ টা ফাইলে ডিপেন্ডেন্সি আছে। তখন কি ও তোমার কাছে পারমিশন চাইবে নাকি সে অটোমেটিক রিড করে ফেলবে? না,
পারমিশন চায় না, অটোমেটিক রিড করে তখন। ওকে, ওকে। এটাই আমার হচ্ছে যে কি কোয়েশ্চেন ছিল। কারণ আমি যেটা ভাবতেছিলাম কারণ হচ্ছে তাহলে তো আমার প্রচুর টোকেন বার্ন হচ্ছে। বাট দ্যাটস এক্সাক্টলি। তোমার এখানে যেটা দেখলাম এখানে টোকেন বার্ন খুবই কম হচ্ছে। কারণ ক্লড তো একটা আতঙ্কের যতটা কমানো যায়, ক্লড তো একটা যতটা কমানো আতঙ্কের যায়। ব্যাপার। এন আমি হচ্ছে যে কি তুমি তো ম্যাক্স ইউজ করো, আমি ম্যাক্স ইউজ করি না। আমি হচ্ছে নরমাল $20 এর প্ল্যান ইউজ করি। কিন্তু আমার প্রায় মেক্সিমাম টাইমে দেখা যায় আমার কিনা লাগে আরকি। সেশন সো টোকেনের খরচ নিয়ে আমি এখন আর চিন্তা করি না। হুম, আ ফরচুনেটলি। আমি এখন চিন্তা করি হচ্ছে টোকেন খরচ ছাড়াও টোকেন যত বেশি ব্যবহার হবে, কনটেক্সট তত বেশি ভরে যাবে। ওকে, কনটেক্সট যত ভরবে তত আমার কাজের মান খুব বাজে হয়ে যায় এবং কাজ স্লো হয়ে যায়। আচ্ছা, সো আমার মেইন মানে কনসার্ন আসলে ওইখানে ওকে। কারেন্টলি। বাট এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে তোমার এই সেটআপে সেটা হচ্ছে যে কি এখানে কাইন্ড অফ যতটুকু দরকার ততটুকু পাস করার একটা মেকানিজম তুমি ক্রিয়েট করে ফেলছো। এক্সাক্টলি, এটা এক্সাক্টলি। আসলে সত্যি কথা বলতে মানে এখন এলএলএম এর কত বছর মনে হয় ৪ বছর চলতেছে। আম মানে এটা এখনো হচ্ছে মেক্সিমাম মানুষ এখনো এই পাইপলাইনেও আসতে পারেনি। honestly স্পিকিং মেক্সিমাম মানুষ এই পাইপলাইনে আসা তো দূরের কথা। মেক্সিমাম মানুষ এখনো চ্যাটের পাইপলাইনও ঠিকমতো ইউজ করতে পারে না আরকি। আমি যাদের সাথে কথাবার্তা রাইট, বলছি। রাইট, যে তোমাকে বললাম মেক্সিমামই হচ্ছে যে কি কাইন্ড অফ ওয়ার্কার মেকানিজম এ কাজ করে আরকি। ওকে। রাইট। মানে পুরাটা দিয়ে দেয় যে, হ্যাঁ, এই সমস্যা তুমি এখন সব করে সব দাও। করে করতে দাও। না পারলে গালাগালি করে গালাগালি করে যে তখন যে হচ্ছে বলে এআই যে দিয়ে কি কিছু হবে না। আ রাইট, এফিশিয়েন্ট না, এলএলএম এফিশিয়েন্ট না যে কিছু করতে পারে রাইট, না। রাইট। আ এক্সাক্টলি। এটাই আরকি। সো আচ্ছা এখন আমি যদি ফর এক্সাম্পল আমি একেবারেই নতুন কিছুই জানি না। বাট আমি বেসিক এলএলএম জানি। আমি হচ্ছে কি চ্যাট উইন্ডোতে কাজ করতে পারি সেখান থেকে নিয়ে কোন কিছু রাইট। হচ্ছে ডেভেলপ করতে পারি ছোটখাটো। এখন এরকম একজন মানুষ যদি তোমার এই সেটআপটা আনতে চায় তাহলে কিভাবে শুরু করতে হবে? একবারে বিগিনার। আ প্রথমত কোন একটা টুল নিয়ে শুরু করা উচিত হুম, এবং কিছু টাইম দেওয়া উচিত। আমার মোটামুটি এইটা পৌঁছাইতে বছরখানেক লাগছে তো আসলে। ওকে। আম এবং ১ম দিকে আমিও সময় দিয়ে যাচ্ছিলাম না। কারণ ১ম দিকে আমি ওই যে চ্যাট বা হচ্ছে সাজেশন এর উপর কাজ করতাম হুম, এবং অত ভালো আসতো না। তো মনে হইতো এটা দিয়ে খুব একটা কাজ হবে না। আমি আমার কাজ করি কারণ হাতে তো অনেক কাজ। ফরচুনেটলি যখন Amazon থেকে চলে আসবো ঠিক করি, তো আমার হচ্ছে ইয়ে দিতে হয় ওদেরকে। আ নোটিস পিরিয়ড দিতে হয়। তো নোটিস পিরিয়ড ছিল ৩ মাস। হুম, তো আমার ম্যানেজারের সাথে আমার ঠিক হলো যে আমি কি পরিমাণ কাজ এই ৩ মাসে করব। ওকে, তো তখন ঠিক করলাম আসলে আমি আসলে এই পুরা কাজটা এলএলএম দিয়ে অবশ্যই করব। যেহেতু যেই পরিমাণ কাজ ছিল আমি যদি ১ টা মাস পুরা নষ্টও করি, পরের ২ মাসে আমি আসলে কাজ শেষ করতে পারতাম। ওকে। তো যেটা হচ্ছে ১ম ২ থেকে ৩ সপ্তাহ বা ১ মাস আসলে নষ্টই হইছে। খুব ফ্রাস্ট্রেটিং ছিল। কাজ করাইতে পারতেছিলাম না। কিন্তু পুশ করছি নিজেকে যে করতেই হবে। ১ মাসের পর যেয়ে দেখলাম একটা ফ্লো আসছে খুব সুন্দর। মোটামুটি সুন্দর। তখন ওই যে রু আর ক্লাইন ওগুলা ব্যবহার করতাম। সো এই এজেন্টিক মেকানিজম গুলা আসে। এবং পরের ১ মাসে মোটামুটি ১ মাস না ২ থেকে ৩ সপ্তাহে মোটামুটি আমার হচ্ছে পুরা ওই সময়ের যে কাজ ছিল শেষ হয়ে গেছিল। তো ওই টাইমটা আমি হচ্ছে খুব ডেডিকেটেড ভাবে এগুলা ট্রাই করছি সবকিছু। এবং আমার মনে হয় ওই ট্রাই করার মানে একটু টাইমটা না দিলে এটার থেকে আসলে আপনি আউটপুটটা বের করতে পারবেন না। কারণ আপনার নিজের একটা ইনটুইশন দরকার ডে টু ডে কাজ করার জন্য। হুম, হুম। আপনার যদি বারবার কোন চিট শিট দেখে বা বারবার কোন একটা জায়গায় কি বলে একটা ব্লক পড়ে এসে আপনার কাজ করতে হয়, ওটা আসলে ডেইলি কাজ সম্ভব না। না, এটা পসিবল না। এবং ওইটা আপনার মাসল মেমোরি বানাইতে হবে। মাসল মেমোরি বানানোর উপায় হচ্ছে এটা নিয়ে আপনার কাজ করতে হবে, টাইম দিতে হবে। টাইম কেমনে দিবেন? টাইম বের করেন। সো এটাই আমার যে আপনি যদি করতে চান, আপনি হচ্ছে এইগুলাকে একটু টাইম দেন। টাইম দিয়ে একটু দেখেন আপনার কিসে সমস্যা হচ্ছে। ধরেন আমার ১ম দিকে সমস্যা হচ্ছিল যে উল্টাপাল্টা আচরণ করছে। অনেক বেশি জিনিসপাতি পড়ে ফেলতেছে। তখন আমি আশেপাশে পড়তে বুঝলাম যে ওকে আমার ইয়ে করতে হবে, আটকাইতে হবে। ওকে আমার স্পেসিফিক্যালি বলতে হবে কি পড়বা, তুমি কি পড়বা না। আমি আরেকটা কোয়েশ্চেন করি। তুমি কি তাহলে ১ম দিকে প্রচুর সিউর। সেশন পড়তা? সেশন পড়ে বুঝতা যে আসলে কোথায় ভুল হচ্ছে? ওভাবেই ফাইন টিউন করছো? না, সেশন পড়ে বুঝতাম এরকম না। একটা সেশন করতাম মানে তখন আমি আরকি সেশন ধরে আগাইতাম। ওকে, মানে হচ্ছে এখন যেমন ওকে ছেড়ে দিয়ে আমি চলে যাই, তখন আমি চলে যেতাম না। সেশন যখন চলতেছে তখন আমি বসে দেখতাম কি হচ্ছে ওকে, ওকে। এবং কোন জায়গায় ঝামেলাটা হচ্ছে, কোন জায়গায় ও ভুল ডিসিশনটা নিছে। তো তোমার কি ওগুলা ধরে পরে খুঁজতাম যে এগুলা সলিউশন আচ্ছা কি। তোমার কি স্কিল গুলা ফাইন টিউন করা লাগছে ওই অনুযায়ী তাহলে? হ্যাঁ, এরপরে আস্তে মানে একটা স্টেপ বাই স্টেপ বা কি বলে অল্প করে এগুলা হইছে। ধরেন আম একসময় বুঝতে পারছি যে আমি আসলে ওকে সব পড়তে দেওয়া যাবে না। এটা বুঝতে কিছুদিন ধরেন টাইম লাগছে। এরপর দেখলাম যে আ সবাই বলতেছে claude.md তে ইনস্ট্রাকশন দিয়ে ভরায় ফেলতে। তাইলে অনেক ভালো কাজ করবে। ১ম এ ওটা দিতাম।
কিছুদিন পর Claude.MD যখন অনেক বড় হয়ে গেছে তখন দিয়ে এগুলা কিছু মানতেছে না। সে উল্টাপাল্টা কাজ করতেছে। ওকে। তখন এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যে মানুষজন কি করে? কিভাবে এটা ইয়ে করে? তখন দেখলাম মানুষজন বলছে এই যে স্ল্যাশ কমান্ড যেগুলা, হু, হু। এগুলা ব্যবহার করতে পারি। তাহলে আমি নিজে ওকে ফোর্স করতে পারবো কখন ওই জিনিসগুলা ইউজ করতে হবে। ইন্টারেস্টিং। এর আগে বা পরে না। তখন আমি স্ল্যাশ কমান্ড ইউজ করা শুরু করছি। এরপর হচ্ছে দেখলাম যে অনেক স্লো কারণ হচ্ছে একটা করে কাজ করতেছে। কি করা যায়? বা হচ্ছে ওই যখন একটা কোড লিখতেছে, টেস্ট করতেছে, টেস্ট করে ওই টেস্টের যে আউটপুট বের হয় সেটা তো আসলে মেইন কনটেক্সট এ ঢুকতেছে। দিয়ে পুরা জিনিসটা মানে গোলমাল হয়ে যাচ্ছে। এটা আমি খেয়াল করলাম। কি করা যায়? তো এই আশেপাশে পড়তে দেখলাম মানুষজন এজেন্ট, সাব এজেন্ট ব্যবহার করে। ওকে। কারণ সাব এজেন্ট পুরো আলাদা একটা কনটেক্সট এ চলে যায়। তখন আমি কনটেক্সটটাকে মানে সাব এজেন্টকে নিয়ে আসলাম আমার কাজের মধ্যে। এরপরে আম এমসিপি ইউজ করতাম একসময় খুব। তো এমসিপি এড করতেছি, খুব আনন্দের সাথে এমসিপি এড করতেছি। করতে একসময় দেখি এমসিপি গুলা অযথা অতিরিক্ত পরিমাণ কনটেক্সট খাচ্ছে ওকে। এবং এটা সবসময় কনটেক্সটে ঢুকতেছে। কারণ কখন টুলটা কল করতে হবে এটা জানার জন্য এলএলএম কে সবসময় টুলের লিস্টে দেওয়া লাগতেছে। হ্যাঁ। যেটা ফলে যেটা ওপেন ফ্লো করে। এমসিপির উপরে আবার এক্সাক্টলি। তো তখন আমি এমসিপির উপর বিরক্ত হয়ে গেছি। আমি আর এমসিপি বলতে গেলে ব্যবহার করি না। আমি এখন যেটা করি সেটা হচ্ছে আ CLI লিখে রাখছি আমার নিজের জন্য। বা যদি কোন CLI এক্সিস্টিং থাকে যেমন GitHub। হু, হু। GitHub এর জন্য আমি কেন একটা এমসিপি ইউজ করতে যাব? আমি হুম। ওরে বলি তুমি GitHub CLI ইউজ করো। ও মানে মডেলটা অলরেডি GitHub CLI খুব ভালো ইউজ করতে পারে। হুম। ওর কোন বেশ, টুল কল কিছু লাগে না। ও বেশ। ডিরেক্টলি CLI ইউজ করতে পারে। সো আমি GitHub এর এমসিপি ফেলাই দিলাম। ওর কাজ হচ্ছে এখন সবসময় CLI ইউজ করা। এরপর ধরেন Slack থেকে আমার একটা আ থ্রেড আনতে হবে। স্ল্যাপ এর এনসিপ্ট আবার ঝামেলা। সো আমি আমার জন্য খুব ছোট একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করছি। ওকে। কারণ আমার কাজ হচ্ছে জাস্ট হচ্ছে একটা থ্রেড দিলে ও থ্রেডটা পুরাটা পড়বে হু, হু। বা একটা মেসেজ দিলে মেসেজটা পুরা পড়বে। এছাড়া আমার আর কিচ্ছু দরকার নেই, রাইট? সো এই ২ টা যদি আমার দরকার হয়, আমি একটা স্ক্রিপ্ট লিখছি যেখানে শুধুমাত্র ওই ২ টা কাজ করা যায়। হু, হু। এবং আমি একটা স্কিল লিখছি যেখানে ওরে আমি বলছি শুধু এই ২ টা কাজই করা যায়। ওকে। তোরে যেটা করতে বলা হয়েছে তুই সেটা করবি, আর কিছু করবি না। এবং ওই স্কিলটা আমার যখন দরকার হয় তখন আমি ইনভোক করি। ফলে ওই জিনিসটাও কনটেক্সট এ কখনো আসে না দরকারের আগে। তো এরকমভাবে ইভলভ হইছে আরকি সময় কাজ করতে এবং যখন দেখছি একটা সমস্যা, ওই সমস্যা মানুষজন কেমনে সলভ করতেছে বা এক্সিস্টিং কোন টুল আছে কিনা ওটা সলভ করা, এটা হু। দেখে ওগুলো আবার আমি নিজের কাজের মধ্যে নিয়ে আসি। সো এভাবে একটু টাইম দিতে হবে। টাইম দিয়ে মানে নিজের কাজটাকে একটু মানে ওয়ার্ক ফ্লো টাকে ইভলভ করতে হবে। আমার মনে হয়। আচ্ছা, ওকে। যাই হোক জিনিস তাইলে তো তোমার একটা লং জার্নি ছিল। এই লং জার্নিতে তুমি তাহলে তোমার ওয়ার্ক ফ্লো টা ইন্টারেস্টিংলি বিল্ড করছো এবং আমিও অনেক কিছু শিখতে পারছি আসলে। কারণ আমারও নিজের কাছেই মনে হয় আমার ওয়ার্ক ফ্লো টা আ আপডেট করা দরকার। মানে আমাদের আ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমস্যা হচ্ছে কি জানো? আমি যেটা ফিল করি, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমস্যা হচ্ছে সব না GUI বেসড বানায় রাখছে। আচ্ছা, এভরিথিং। প্রত্যেক টুল তুমি যে টুলই ইউস করতে যাও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সবই GUI বেসড। এবং আমি একটা জিনিস ফিল করি যে এখন আমাদের আবার পিছে হাঁটতে হবে। মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। কেন বলছি পিছে হাঁটতে হবে? একসময় সবই ছিল তোমার CLI বেসড। পরে GUI বেসড আনলো। এখন আবার CLI বেসড কিন্তু যাওয়া লাগবে আমার অটোমেশন এর জন্য। GUI বেসড অটোমেশন করা কাইন্ড অফ কি বলবো? মানে হ্যামার দিয়ে পিটানো ছাড়া কোনো খুবই টাফ। অপশনই দেখি না আমি। সত্যি কথা বলতে। এক্সাক্টলি। সো এইজন্য আমার নিজের ওয়ার্ক ফ্লোর মধ্যে আমার পার্সোনাল প্রজেক্ট গুলাতে আমি যে হারে এলএলএম ইউস করতে পারি, আমি আমার অফিসের কাজে ওরকম এলএলএম ইউস করতে পারি না। কারণ আমাকে হাতে ধরে লিটারালি মডেল করতে হয়। হাতে ধরে লিটারালি আমি একটা লজিক বিল্ড আপ করব। আমাকে GUI দিয়ে বসে লজিক বিল্ড আপ করতে হয়। আমাদের সফটওয়্যার গুলো যেমন ধরো আমি বলি TSCAD এটা একটা সিমুলেশন সফটওয়্যার। আমি একটা লজিক বিল্ড আপ করব। রাইট। GUI দিয়েই বিল্ড আপ করতে হবে। ওটা অটোমেশন করা স্কোপ খুবই কম। আচ্ছা, GUI দিয়ে আপনি বিল্ড করলেন, বাট বিল্ড করে ধরেন আপনার যে স্টেটটা তো কোনো একটা XML টাইপের একটা ফাইলে রাখতেছে, রাইট? হ্যাঁ, XML টাইপের একটা ফাইলে রাখতেছে। সো আ ধরেন GUI থেকে CLI তে যাওয়ার আগে ইন ইন দ্য মিনওয়াইল আপনি হয়তো ওই ক্লডকে দিয়ে ওই XML টাকে আমি ডিরেক্টলি আমি ইয়ে তোমার করতে কথা পারেন। বুঝতে পারছি। সেটা আমার একটা প্ল্যান আছে আসলে XML টাকে রিড করানো। এখন আমি এখনো এই জিনিসটা এক্সপ্লোর করি নাই যে এই XML টা সে রিড করে কনটেক্সট টা কিরকম বুঝতে পারবে। কারণ পুরোপুরি পাওয়ার সিস্টেমের মডেল তো। কনটেক্সট টা যেমন ধরো কম্পিউটার সায়েন্স এর আ কনটেক্সট যত ভালো বুঝে এলএলএম পাওয়ার সিস্টেম রিলেটেড কনটেক্সট গুলো অত ভালো বুঝে না। মানে অন্যান্য ফিল্ডে একটা স্বাভাবিক, সমস্যা। স্বাভাবিক, মানে স্পেসিফিক স্বাভাবিক। ফিল্ডে চলে গেলে এই প্রবলেমটা আমি ফিল করি আরকি। বাট তাও আমি একটা জিনিস বিলিভ করি যে তোমার
এই ডেমো থেকে আমি অনেকগুলা জিনিস শিখতে পারছি এবং যারা কম্পিউটার সায়েন্স এ কাজ করে বা কোডিং যাদের হচ্ছে যে কি মোটামুটি রুটি-রুজির ব্যাপার-স্যাপার তারাও অনেক আইডিয়া পাবে আরকি। সো আমি মনে হয় অলরেডি ১ ঘন্টা পার করে ফেলছি। যাই হোক, আ এটাই এবং অনেক আইডিয়া পাবে। আর আমার হচ্ছে লাস্ট কিছু কোয়েশ্চেন মেবি ক্লোজিং রিমার্কস আরকি। জি, সিউর। আম তোমার হচ্ছে যে কি তোমার যে মাল্টি কালচার এ কাজ করার এক্সপেরিয়েন্স, মাল্টিপল আ কোম্পানিতে কাজ করার এক্সপেরিয়েন্স আরকি। এখন এখান থেকে যে তোমার ইয়াঙ্গার ভার্সন ছিল, যে যেখান থেকে তুমি হচ্ছে যে কি ঢাকাতে কাজ শুরু করছো, সেখান থেকে তোমার এই পর্যন্ত আসছে তোমার ক্যারিয়ার গ্রোথ। এখানে তুমি যে জিনিসগুলা শিখছো এর মধ্যে তুমি যদি আমি তোমাকে বলি বেস্ট ৩ টা অ্যাডভাইস দিতে, যারা নতুন শুরু করতেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, তাদের জন্য তোমার কি অ্যাডভাইস থাকবে? ৩ টা অ্যাডভাইস বলতে পারবো না, কিনা তুমি সিউর না। স্পেসিফিক্যালি ৩ অ্যা টা দিতে অ্যা হবে এমন না। তুমি রাইট। জাস্ট তোমার অ্যাডভাইস গুলা বলতে পারো আরকি। কারণ আমার এখানে ভিউয়ার একটা অনেক নতুন অ্যাডভাইস আরকি। রাইট। একটা অ্যাডভাইস আমার মাঝে মধ্যেই মনে হয় সেটা হচ্ছে যে আ ওই যে 10,000 আওয়ার্স এর যে ব্যাপারটা, হুম, যে আপনার কোন একটা জিনিসে মোটামুটি স্কিলড হইতে হইলেও আপনার 10,000 আওয়ার্স দিতে হু, হবে। হু, এইটা আমার মনে হইছে খুবই ভালো একটা হু, জিনিস। হু। সো এই 10,000 আওয়ার দিতে হইলে আসলে ওই জিনিসটাকে শুধুমাত্র টাকার মানে টাকা আয়ের উৎস দেখলে আসলে মনে হয় না সম্ভব। ওকে। কারো জন্য সম্ভব হতে পারে। আমি বলতেছি না সবার জন্য। বাট আমার যেটা মনে হয়েছে যে অনেক গ্রান্ট ওয়ার্ক থাকে। হু, হু, রাতের পর রাত ধরে একটা মানে ডিবাগ করা, একটা জিনিস বের করা। হু, হু। আশেপাশে বা এই ওয়ার্ক ফ্লো টাই চিন্তা করেন। ওয়ার্ক ফ্লো টা বের করতে বছরে প্রায় ১ বছরের মতো লাগছে। তো এগুলার পিছনে যে সময় দেওয়া লাগছে, সময়টা সবসময় আসলে কি পরিমাণ আয় করছে সেটা দিয়ে ওই সময় জাস্টিফাই করা সম্ভব হয় না। ওকে। এবং সত্য কথা। সো আমার যদি ওই জিনিসটা ভালো না লাগে, বা ওই জিনিসটা যদি আমার নিজের একটা খেলার মতো না মনে হয়, ধরেন আপনি একটা গেম খেলতেছেন। ঠিক আছে? গেম খেলার মধ্যে যেটা আপনার একটা অনেক উৎসাহ একটা ইয়েতে বেয়ে উঠা লাগতেছে কথার কথা। হুম। এটাতে আসলে কোন মজার কিছু আছে? কোন মজার না। কিছু নাই। এটা উঠতেছে। কিন্তু আমাদের মজা লাগে। কোন একটা কারণে মজা লাগে। কেন লাগে আমি জানি না। তো এরকম ধরেন একটা জিনিস খুঁজে বের করতে বা অনেকবার করতে হইলে কোন একটা কারণে আমার মানে আমি ধরে রাখতে মানে আমার অ্যাটেনশন ধরে থাকতো এখানে এবং আমি করতাম এবং করতে ভালো লাগতো। এটা ভালো লাগতো বলেই আল্টিমেটলি আমার মনে হয় আমি ১০,০০০ ঘন্টা বা এরকম স্পেন্ড করতে পারছি এবং ওটা করতে পারছি বলেই মোটামুটি এখানে একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়াইতে পারছি। তো আমার মনে হচ্ছে ওই কোন একটা কাজ আসলে এরকম সময় দিতে হবে এটা মাথায় রেখেই কোন একটা কাজ করলে বা আপনি যদি একটা ক্যারিয়ার চুজ করেন সেটা এমন এটা মাথায় রাখেন যে আপনার এরকম সময় দিতে হবে। তো এরকম সময় দিতে যেয়ে আপনি ওটা নিয়ে কাজ শুরু করতে যাই কিছুদিন পর যদি আপনার মনে হয় যে আমি মনে হয় না এটা লং টার্ম এটাতে এত সময় দিতে পারবো বা আমার মানে মেন্টাল কি বলা যায়? মেন্টাল হেলথ ভালো রেখে করতে পারবো। যদি না মনে হয়, তাহলে আমার মনে হয় ওইখান থেকে এক্সিট নেওয়াটা খুব বেটার হতে পারে। যেমন ফর এক্সাম্পল আমার আম বুয়েটের যেটা হয় সবাই তো একাডেমিতে যায় আল্টিমেটলি। তো আমার থিসিসের সময় আ আমার হার্ডওয়্যার রিলেটেড কাজ ছিল এবং ওইখানে লো লেভেল কোডিং করতে হতো কিছু। তো আমার দেখা যাইত যে আমার ওই হার্ডওয়্যার কিছু একটা ঝামেলা ওইটা নিয়ে আমার ঘন্টার পর ঘন্টা দিতে, রাতের পর রাত দিতে খারাপ লাগতেছে না। ওই সি++ এ আমার খুব ছোট লেভেলে কোড করতে ঘন্টার পর ঘন্টা দিতে আমার খারাপ লাগতেছে না। মজাই লাগতেছে। একটা Arduino তে একটা লাইট জ্বালাইতেই আমার অনেক মজা লাগতেছে। কিন্তু ওই রিসার্চ এর জন্য পাশে যে আমার ওই পড়তে হবে, অনেকগুলা পেপার পড়তে হবে। পড়ে ওই থিওরিটিক্যাল আলোচনা করতে হবে। করে ওগুলো আরো পড়ে নিজের লিখতে হবে। এই জিনিসটা আমি মানে কয়েক ঘন্টার বেশি দিতেই পারতাম না। বিরক্ত হয়ে যেতাম। তো ওই থিসিস করতে যেয়ে বুঝছি যে এটাতে আসলে এত টাইম দেওয়া সম্ভব হবে না আমার পক্ষে। সো তখন ওই রাস্তা থেকে বের হয়ে আসছি। তার মানে মানুষজনের এই বের হয়ে আসার সাহসটা থাকা দরকার। কিন্তু আবার অন্য দিক থেকে চিন্তা করলে আমি তো কিছুটা প্রিভিলেজ ছিলাম। বাপ-মার একটা ন্যূনতম একটা অবস্থায় ছিলাম যে আমি জানতাম আমি যদি ২ মাস চাকরি না পাই, তাও আমি একদম না খাইয়ে মরব না বা আমার বাপ-মা না খাইয়ে মরবে না। সো আমার ওই প্রিভিলেজ এর জায়গা থেকে আমি পারছি কিছু ডিসিশন নিতে। সবাই হয়তো এটা পারবে না। সো সবাইকে উম বলতেছি না এটা সাজেশন। বাট সাজেশন হচ্ছে যে লং টার্ম একটা জায়গায় থাকার জন্য ওই টাইমটা দিতে হয় এবং টাইম দেওয়ার জন্য আমার মনে হয় যে আসলে টাইম দিতে পারতেছেন কিনা, মেন্টালি সম্ভব হচ্ছে কিনা সেটাও আসলে চিন্তা করা দরকার। এবং যদি না সম্ভব হয় তাহলে আপনার সিচুয়েশন যদি অ্যালাও করে ওইখান থেকে এক্সিট নেওয়া আসলে খারাপ না। সবাইকে এক কাজ করতে হবে এমন না। হুম, এটা ভালো কথা বলছো এবং এই যে পয়েন্টটা আমি পুরোপুরি এগ্রি করি এবং আমি স্ট্রংলি বিলিভ করি যে জিনিসটার প্রতি ভালোবাসা থাকতে হবে। এটা হচ্ছে সত্যি কথা। ভালোবাসা না থাকলে ঠিক। আসলে কখনো ওই জিনিসটাতে ভালো করা টাকার জন্য ভালো করা খুবই কম মানে
টাকার অবশ্যই ড্রাইভ থাকে। কিন্তু টাকা এবং ভালোবাসা ২ টা থাকলে অনেক ভালো করা যায় আরকি। আমি এটা বিলিভ করি সত্যি কথা বলতে। রাইট, ২ টা রাইট। ড্রাইভই থাকা লাগে লাইফে আসলে। এটাই। যাই হোক, অনেক ধন্যবাদ আসলে সাদ তোমাকে এবং শিওর। আ আমি এবং আমার হচ্ছে ভিউয়ার যারা আছে, যদিও এখনো খুব কম ভিউয়ার, সবাই অনেক কিছু শিখতে পারবে এখান থেকে এবং অনেকগুলা জিনিস নিতে পারবে। আমিও চেষ্টা করব এই পাইপলাইনটা দাঁড় করানোর জন্য। আমি এটা দাঁড় করাবো আরকি। কারণ আমারও সামনে কিছু সফটওয়্যার প্রজেক্টে নামার ইচ্ছা আছে। যে তোমাকে একটু আগে বললাম যে পাওয়ার সিস্টেমের সফটওয়্যার গুলা মনে হয় আবার রিক্রিয়েট করতে হবে নতুন করে। CLI বেসড করা আচ্ছা, লাগবে। আমার সত্যি কথা বলতে আমি অনেকগুলা টুল নিয়ে কাজ করি। আমার সবগুলা টুলের উপরে খুবই বিরক্ত। কিন্তু কিছু করার নেই। এবং ইন্টারেস্টিংলি এই টুলগুলা ১৯৮০ র দশকের টুল। খুব বেশি চেঞ্জ হয় নাই। আচ্ছা, একই রকম GUI, একই সবকিছু। খুবই বিরক্ত লাগে। এবং একেকটার লাইসেন্স ১৫,০০০, ১৬,০০০ পার পারসন পার ইয়ার। আচ্ছা। সো বুঝতেই পারতেছ মানে ১৫ বছর যে পিছানো বলছি এটা আসলে কম বলে ফেলছি আরকি আমি তোমাকে শুরুতে পাওয়ার সিস্টেমের টুলগুলা হুম। অনেক পিছানো। এটাই আরকি। এই আ এগুলোর কোনটায় কোলাবোরেশন এর কোন যদি দেখেন, স্কোপ দেখেন, হ্যাঁ। আশা করি জানাবেন। সিউর কাজ করতে জানাবো। আমি হচ্ছে ভালোই লাগবে। রেকর্ড শেষে তোমার সাথে একটা জিনিস আর্কিটেকচার নিয়ে কথাবার্তা বলব। আম শিওর, শিওর, শিওর। এই আমি তাহলে আজকে ক্লোজ করে দেই। আর তোমার শিওর। কি আম আর কিছু আমার ভিউয়ারদের জন্য তোমাকে ফলো করবে কিভাবে? তোমার সাথে যদি কেউ গাইডলাইন বা সাজেশন এর জন্য ইয়ে করতে চায়, তুমি যদি কোন রিসোর্স দিতে। সো ফলো করতে পারে ফেসবুকে, বাট খুবই নয়েজি। হু, হু। কারণ খুব মানে লেম পোস্ট করি আমি খুব নিয়মিত। এবং লেম ওর পোস্টের জন্য মধ্যে তুমি অনেক ক্যারিয়ারে বিখ্যাত আরকি। রাইট। সো লেম পোস্টের মাঝে যদি ধৈর্য ধরে রাখতে পারেন তাহলে হয়তো ২-১ টা এরকম ভালো পোস্ট আসতে পারে। এটা এক। আরেকটা হচ্ছে LinkedIn এ দেখতে পারেন। LinkedIn এ আমার মাঝে মধ্যে ভালো পোস্ট দেওয়ার ট্রাই করি। LinkedIn একটু লেম লাগে আজকাল। সত্যি কথা। একটু বেশি সুপারফ্লুয়াস। মানে এইজন্য খুব একটা দেওয়া হয় না। LinkedIn এ গেলে আমার চোখ হচ্ছে যে কি জ্বলে যায়। কাইন্ড অফ খালি ওই ChatGPT থেকে কপি পেস্ট করা। মানুষ একটা জিনিস এক্সাক্টলি। আমার কাছে প্যাথেটিক লাগে। ঠিক আছে সবাই LLM এর হেল্প নেয় প্রুফ রিড করার জন্য। দ্যাটস ট্রু। তাই না? এইটুকু তো সেন্স থাকা উচিত যে ইমোজি যে ইউস করা এটা একসময় কুল ছিল, এখন কুল না। মানে যখন ইমোজি রাইট। মানুষ ইউস করাটা ডিফিকাল্ট ছিল, মানুষ টাইপ করত, তখন এটা কুল ছিল। ChatGPT এর আগে। এখন এটা কুল না। এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। মনে হচ্ছে চোখ একবারে ঝলসে যাচ্ছে। রাইট, রাইট। এক্সাক্টলি। আ এছাড়া হচ্ছে আমার একটা সাইট আছে shahadishak.com। হু, হু। তো এইখানে আমি রিসেন্টলি কি কাজ করছি এগুলা কিছু প্রজেক্টের ওকে, আপডেট করব। এই, এই তো মোটামুটি। আর ইমেইল করলে আশা করি সবসময় রেসপন্স করব। ওকে। তাহলে তোমার ইমেইল অ্যাড্রেস তো আমার কাছে আছেই। আর রাইট, ইমেইল অ্যাড্রেসটাও ইজি। hi@shahadishak.com। ওকে ঠিক আছে। আমি তাহলে এই জিনিসগুলো আমার ভিডিওর কমেন্টের মধ্যে দিয়ে রাখবো। আর কারো শিওর, যদি এই শিওর, শিওর। বিষয়ে কোয়েশ্চেন থাকে অবশ্যই সাহাদের কাছে রিচ আউট করতে। আর আমি অনেক ধন্যবাদ দিব। মানে উইকেন্ডে আসলে ফ্যামিলির সাথে টাইম না কাটিয়ে আমাকে সময় দেওয়ার জন্য। এটা আসলে শিওর, ডিফিকাল্ট ম্যারিড মানুষদের জন্য, সবার জন্য, আমার জন্যও আরকি। অনেক ধন্যবাদ সাহাদ। তাহলে আর, শিওর। আর আমি ভিউয়ারদের বলব যে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ছাড়া মোটিভেশন ধরে রাখা কষ্ট। এই ভিডিওটা ২ মাস পর করতেছি। হয়তো কম আসলে আরো দেরি করে করব আরকি। এই। ওকে? সি ইউ নেক্সট টাইম। তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দেই।